দেওয়ার জন্য। সো এই আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমরা আসলে আবহাওয়া বলতে কি বুঝো? আবহাওয়া কাকে বলে? কেউ কি শুনতেছো আমাকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, এখন একটু কাটা আসতেছিল। আমি একটু শুনতে চাচ্ছি যে আবহাওয়া বলতে তোমরা কি বোঝো? আবহাওয়া কি? কে বলবে? ভূমণ্ডলের উপর কোনো স্বল্প কোনো পরিসরে জায়গার থাক। আপু বলেন, মাহিম আপু বলেন, আপু বলেন। পিঙ্কি বলবে? পিঙ্কি বলো। পিঙ্কি, কোন স্থানের স্বল্প সময়ের কোন স্থানের স্বল্প সময়ের তাপমাত্রা বা ওইখানে কোন স্থানে স্বল্প সময়ের তাপমাত্রা, রাইট? পিঙ্কিকে আর শুনছি না। তামিম, পরিবেশের উপর ডিপেন্ড করে ওকে পিঙ্কি, থ্যাংক ইউ। তামিম, হচ্ছে আবহাওয়া। ওকে তামিম, তামিমের নাম কি? মাহমুদুল হক মাহিম। মাহিম, এতক্ষণ তামিম তামিম কইরে লাস্টে এটা কি কইলেন ভাই? ওই তামিমের ভাই মাহিম, সমস্যা নাই, বলো। মাহমুদুল হক মাহিম। ভূপৃষ্ঠের উপর কোনো স্বল্প পরিসরে জায়গার উপর স্বল্প সময়ের তাপ, চাপ, হিউমিডিটি, বায়ু প্রবাহ ইত্যাদি ইত্যাদি হচ্ছে পরিমাপকে আবহাওয়া বলে। একেবারে পারফেক্ট। অর্থাৎ বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, আর্দ্রতাও আছে, টেম্পারেচার, আর্দ্রতা, হিউমিডিটি, হিউমিডিটি, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, জলীয় বাষ্প মনে থাকতে পারে। সো এইটা হচ্ছে কতক্ষণের? কতক্ষণে? স্বল্পক্ষণ যে বললে, এটা কতক্ষণ? স্বল্প সময়। স্বল্প সময় কত সময়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, কয় ঘন্টা? এক্সাক্ট নাম্বারটা জানা নেই, সরি। কে কে বলতে পারবে এটা কয় ঘন্টা? সপ্তাহ থেকে 15 দিন। 15 দিন? 1 সপ্তাহ থেকে 15 দিনের। নোমান বলছে 1 সপ্তাহ থেকে 15 দিন। হ্যাঁ 24 ঘন্টা। মুনিম 24 ঘন্টা। এটা ব্যাপারটা হচ্ছে আমি মনে করি 3 ঘন্টা। কেন 3 ঘন্টা? কারণ গুগলে যখন আমি ওয়েদার চেক করি তখন ওখানে 3 ঘন্টা পর পর আমাকে ফোরকাস্ট শো করে, সো ওইখান থেকে মনে হলো। ওকে, সো ওয়েদার হচ্ছে প্রতি মুহূর্তেরই ওয়েদার আছে, আবার 15 দিন ধরে ওয়েদার থাকে না। এখন আমি যদি ওয়েদার চেক করি, আমি এখন ওয়েদার দেখতে পারবো যে এখন বায়ুর তাপ কত, চাপ কত। কিন্তু আবহাওয়ার যখন খবর হয় কিংবা আবহাওয়াকে যখন কাউন্ট করা হয়, এটা দৈনিক, দৈনিক আবহাওয়া। তো দৈনিক যখন হবে তখন 24 ঘন্টা, 24 ঘন্টার বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, কি পরিমাণ জলীয় বাষ্প ছিল, এইটা হচ্ছে ওয়েদার। লার্জ স্কেল ইন দা অ্যাটমসফিয়ার ফ্রম, তুমি যেটা বলছো, আওয়ার টু আওয়ার এন্ড ডে টু ডে, ঘন্টা টু ঘন্টা এবং দিনকে দিন। দিন হলে 24 ঘন্টা, ঘন্টা হলে ঘন্টা। কিন্তু আমরা যখন দৈনিক বলবো তখন এটা হবে 24 ঘন্টা। সো এটা কেমন? এটা কি রেইনি অর্থাৎ বৃষ্টি, না গরম, না বাতাস, উইন্ডি? সো ওয়েদার ইজ নট রিয়েলি প্রেডিক্টেবল বিয়ন্ড এ উইক অর টু ইনটু দ্য ফিউচার। সো এটা একটা প্রেডিক্টেবল করা যায় না যে আসলে প্রতি মুহূর্তে এরা পরিবর্তনশীল। এখন ক্লাইমেট কি? ক্লাইমেট বলো, কে বলতে পারবে ক্লাইমেট? দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে ক্লাইমেট বলে। ওকে, মোয়াজ বলছে দীর্ঘ সময়ের গড় আবহাওয়া। তাহলে গড় আমরা বুঝতে পারছি, গড় মানে হচ্ছে যোগফল। এখন এই যে দীর্ঘ সময়টা কয় সময়,
কে বলতে পারবে কতটা সময়, দীর্ঘ সময়? কে রেসপন্স করতে পারবে? 40 বছর। মুনিম 50 50 বছর। বছর, নোমান 40 বছর, আর কি কয় বছর? এটা সর্বনিম্ন 30 1 বছর থেকে শুরু করে বার্ষিক, 10 বার্ষিক, ত্রৈবার্ষিক, শতবার্ষিক, যে কোনো পাইছো কিছুই কই? হতে পারে। এই যে 10 বার্ষিক, শতবার্ষিক, এই পাইছো কোন বইতে? বানাইছি ভাই, বানাইছি। একদম মনেই বানাইছো। জলবায়ু হচ্ছে, আমরা জানি 30 থেকে 40 বছর, নরমালি 30 বছরকে কাউন্ট করা। 30 বছর না হলে এটা জলবায়ু হবে না। অর্থাৎ 30 বছরের আবহাওয়ার, সর্বনিম্ন 30 বছরের আবহাওয়ার যে গড়ফল বা যোগফল, দৈনিক আবহাওয়াকে যোগ করলে যেটা হবে সেইটা হচ্ছে জলবায়ু। 1 বছর, 2 বছর, 5 বছর দিয়ে, বার্ষিক টু বার্ষিক দিয়ে এটা হবে না। তো এইটা হচ্ছে মূলত ক্লাইমেট। তাহলে একটা বিষয় পরিষ্কার হতে হবে যে দৈনিক যে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, এটা হচ্ছে ওয়েদার, আর মিনিমাম 30 বছরের এই আবহাওয়ার যোগফল হচ্ছে ক্লাইমেট। এতটুকু যদি ক্লিয়ার হইতে পারো তাইলে কিন্তু এবং এই পড়া কিন্তু এখনকার পড়া নেই, এই পড়া মানে 4-5 এ পড়ছিলাম আবহাওয়া এবং জলবায়ু, তারপর পড়ছিলাম গ্রিন হাউস গ্যাস ইফেক্ট। তো গ্রিন হাউস গ্যাস ইফেক্টের দিকে আসবো। তো এখন আমার বাম পাশের যে ম্যাপটা, ম্যাপ কি মানে এটাকে কি বলে, লেখচিত্রটা যদি খেয়াল করো, তো জলবায়ু পরিবর্তন এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, এটা ন্যাচারাল। ক্লাইমেট চেঞ্জ ন্যাচারাল। তুমি যেমন মাহিম 5 বছর বয়সে তোমার যেমন উচ্চতা ছিল, 10 বছর বয়সে সেই উচ্চতার কিন্তু পরিবর্তন আসছে। আবার আমার নেট উইক হয়ে গেছে, শুনতে পারলে আমার বললো। তো যখন তোমার 20 বছর হবে তখন তোমার কিন্তু গ্রোথ কিন্তু সেম নাই। 25 বছর যখন হবে তখন কি গ্রোথ কি সেম থাকবে? থাকবে না। কিন্তু মাহিম যদি হুট করে যদি 50 বছরের মতো তার গ্রোথ হয়ে যায়, তখন এটা কিন্তু অস্বাভাবিক। তো সমস্যাটা হচ্ছে সেইখানে, নর্মাল গ্রোথে সমস্যা নাই, অর্থাৎ তাপমাত্রা বাড়বে কমবে। যদি দেখো 1880 সাল থেকে 1900, 1920, 1940, 1960, 1980, 2000, কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং শেষ দিকে খুব দ্রুত উপরের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে সমস্যা, এবং এইটা হচ্ছে হিউম্যান ইনডিউস, অর্থাৎ ন্যাচারাল না, মানুষের তৈরি, মানুষের নিঃসৃত যে গ্রিন হাউস গ্যাস, এইটা হচ্ছে মূলত এই টেনশনের মূল কারণ। সো এখানে ক্লাইমেটের যে এটা বলা আছে যে এটা এভারেজ, ওয়েদারের এভারেজ, এবং এটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স, কোয়ান্টিটিস, এটা মানে যোগফল যেটা সায়েন্টিস্টরা যুক্ত করে থাকেন, এবং পিরিয়ড অফ টাইম এন্ড ওভার এ জিওগ্রাফিক্যাল রিজিয়ন। সো ক্লাইমেট এই গেল ক্লাইমেট এন্ড কি বলে ওয়েদার। দেন মেইন ঝামেলাটা হচ্ছে এইখানে গ্রিন হাউস, এই বলো গ্রিন হাউস গ্যাস ইফেক্ট কি বলবা, বলো, পড়ছো তো, মুখস্থ করছো, পরীক্ষার খাতায়ও লেখছো, বলো গ্রিন হাউস গ্যাস ইফেক্ট বলো। এই কি বলবা না কেউ গ্রিন হাউস গ্যাস ইফেক্ট? প্রিয়ম কই? জলবায়ু পরিবর্তনের জন্য যে শতাব্দী ব্যাপী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ওজোন স্তরের ক্ষতি হচ্ছে, এটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। কিন্তু এই ক্ষতিটা কিভাবে হচ্ছে, এই ইফেক্টটা কিভাবে হচ্ছে? ব্যায়াম বলি। হ্যাঁ, শাহরিয়ার বলো, শাহরিয়ার নাম কি, পুরো নাম কি দেখতে পাচ্ছি? শাহরিয়ার মাহিন, মাহিন বলো। হ্যাঁ, ফরিদপুরের মাহি। ফরিদপুর মাহিন বলো। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ ভাই, এটা হচ্ছে যে যে উন্নত দেশগুলোতে বেশিরভাগ শীত প্রধান দেশগুলোতে হলো তাদের শাকসবজি বা মানে জাতের চাষের জন্য ওরা ধরো গ্রিন হাউস মানে কাচের তৈরি একটা ঘর ইউজ করে। ওই ঘরটাকে মানে মূলত সূর্যের আলোটাকে সংরক্ষণ করাই হলো মানে ঘরের মূল কাজ। আমার যত মনে অতটা নাই, ছোটবেলায় পড়ছি ভাইয়া। ওইটা আমরাও মূলত পড়ছি ঘরের ওটা কাজ। যে এখন ঘরটা শীত প্রধান দেশে ওখানে হচ্ছে ঠান্ডা বেশি, তো এখানে ফসল জন্মানোর জন্য একটা কাচের ঘরের মধ্যে ফসল উৎপাদন করা হয়। কাচের ঘরে তাপ ঢোকে, তারপর বের হইতে পারে না, ঘরটাকে গরম রাখে, এটার নাম গ্রিন হাউস গ্যাস। তো ওই গ্রিন হাউস গ্যাসের ইফেক্টটা আমাদের পৃথিবীর উপরেও পড়ছে। ওটা তো উন্নত দেশের কাচের ঘরের ঘটনা, কিন্তু ওই ঘটনার মতো ঘটনা আমাদের পৃথিবীতেও হচ্ছে, সেইটা কে বলতে পারে?
ভাইয়া আমাদের ওজনের স্তর আছে হয়তো বা 3 স্তর বিশিষ্ট। হ্যাঁ, তো রোমান। সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে ওগুলা পৃথিবী থেকে আসার জন্য এই গ্রিন হাউস টাইপ একটা মানে আবরণ দিয়ে আর কি পৃথিবীটাকে রক্ষা করছে, কিন্তু আমাদের এই অপকর্মের কারণে ওটা আর কি আস্তে আস্তে ফুটো হয়ে যাচ্ছে ওজনের স্তরটা। রাইট, রাইট। আচ্ছা, আমিও আরেকবার বলি। কিছু হ্যাঁ, কিছু কতিপয় গ্যাস আছে যেগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উপরিস্তরে জমা হওয়ার ফলে হিটটা অ্যাবজর্ব করার চেষ্টা করে, যার ফলে হুম। সূর্য থেকে যেই পরিমাণ হিট আমাদের পৃথিবীতে আসে সেটা ওই অ্যাবজর্বেশন কারণে পৃথিবীর মধ্যে থেকে যায়, রাত্রেবেলা পৃথিবীটা ঠান্ডা হতে পারে না। তো হুম, গ্যাসগুলো যেহেতু বাড়ার কারণে কি হচ্ছে, পৃথিবী হুম। আরো বেশি পরিমাণ হিট রাখতেছে, যার কারণে পৃথিবীর হুম। সামগ্রিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেটাকে হুম। বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এটা রাইট, প্রধান রাইট। কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ যেই টাইপ গ্যাসের কারণে তাপমাত্রাটা মানে তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে, সাচ অ্যাজ ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন এন্ড মেইনলি কার্বন ডাই অক্সাইড। এগুলো বেড়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে একদম। রাইট, These are the main greenhouse পারফেক্ট, gases. পারফেক্ট। মাহিম পারফেক্ট, রুম্মান পারফেক্ট। আর কেউ কোনো কিছু বাদ গেল কিনা? মুখ খোলো, কথা বলো। তোমার নাম কি? মফিজ। ওকে, সো নেক্সট যেটা হলো এটাই পারফেক্ট। সো মূলত পৃথিবীতে কি সূর্যের দরকার আছে? তাপের দরকার আছে? জি জি ভাইয়া, ভাইয়া। আছে। অবশ্যই ভাইয়া। পৃথিবীতে সূর্যের দরকার আছে, তাপের দরকার। কেন দরকার আছে? সূর্য কেন লাগবে? আমি সূর্য ছাড়া বাঁচতে পারবো না? কারণ ভাইয়া পৃথিবীতে আহ, তাপের একমাত্র প্রাণীর উৎস জীবন হচ্ছে ধারণের সূর্য। জন্য বা জীবন সৃষ্টির জন্য প্রাণী সেটারও দরকার হচ্ছে সূর্যের জন্য। আমাদের বেঁচে হুম। থাকার জন্য এটা অনেক ভাইয়া বেশি আমাদের যে প্রয়োজন। যত শক্তি প্রয়োজন হয় সবকিছু হুম। দেখা যায় সূর্য থেকে আসে। আমরা যে খাবারটা খাই এটা ওই হুম। যে গাছ তৈরি করে, হ্যাঁ, এটা তো সূর্য থেকেই আসে। সো দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা এই সূর্য থেকেই শক্তিটা পাচ্ছি। সো আমাদের একটা শক্তি মানে পরের কথা, সূর্য না থাকলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে আর আমরা সবাই জমে যাব। রাইট। তাহলে কয়েকটা দিক। এক হচ্ছে পৃথিবী ঠান্ডা হয়ে যাইতো, দ্বিতীয়ত মুনিম যেটা বলছে সকল শক্তির আধার সূর্য, তৃতীয়ত হচ্ছে মানুষ কিন্তু অনেক অসহায়। মানুষ যতই সৃষ্টির সেরা জীব হোক, মানুষ কিন্তু তার নিজের খাবার সে নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কিন্তু তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তুমি যে খাবারটা খাও, এর কোনো খাবার কি তোমার শরীরের মধ্যে তৈরি হয়? তোমার নিজের খাবার নিজে তৈরি করতে পারো? হয় তুমি উদ্ভিদকে খাও, নয় তুমি প্রাণীকে খাও, উদ্ভিজ অথবা প্রাণীজ। আবার আমার ইন্টারনেট স্টেবল হয়ে গেছে। আমাকে কি শোনা যাচ্ছে? মেবি শোনা যাচ্ছে আমাকে। সো এখন হচ্ছে সূর্যের তাপ যদি না হইতো তাহলে সালোক সংশ্লেষণ ওইটা হইতো না। সো কাহিনী হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসবে, তাপ আসার পর তাপের যতটুকু কাজ লাগে সেই আমরা সেটাকে অ্যাবজর্ব করব। এবং পৃথিবীতে আরো কয়েকটা জায়গা অ্যাবজর্ব করার জায়গা আছে। পাহাড়, পাহাড় হচ্ছে কার্বন ডাই অক্সাইডকেও শোষণ করে, তাপকেও শোষণ করে, এই জন্য পাহাড় দরকার। কেন আমাদের জিওগ্রাফিতে পাহাড় দরকার? ওই এভারেস্ট সেও তাপ শোষণ করে। আরেকটা হচ্ছে সমুদ্র। গাছই শুধু আমাদের অক্সিজেন দেয় না, সমুদ্রের নিচের যে ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, উদ্ভিদ প্রাণী যারা আছে, বিশেষ করে উদ্ভিদ, তারা কিন্তু অক্সিজেন প্রডিউস করে। এবং সমুদ্র নিজে সে হচ্ছে তোমার এই তাপকে অ্যাবজর্ব করে। কিন্তু এই তাপটা এত পরিমাণ ওই গ্রিন হাউস গ্যাসের মতো হয়ে গেছে, অর্থাৎ সূর্য থেকে সোলার রেডিয়েশন পৃথিবীতে আসতেছে, আসার পর সে যখন ব্যাক করবে তখন ওজোন স্তর নামে যে স্তরটা আছে, ওই ওজোন স্তরে কি হয়েছে, সেখানে অনেকগুলো মলিকুলস, অনেকগুলো ক্ষতিকারক গ্যাস, যারাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, তারা জমা পড়ে গেছে। তো ওই গ্যাসের স্তরকে ভেদ করে তাপ আর বের হইতে পারে না। তখন সে কি হয়, সে পৃথিবীর মধ্যে আটকা পড়ে যাচ্ছে। আর আরেকটা ওই যে তোমরা যে বলছো ওজোন স্তর ফুটো হয়েছে, ফুটা হয়ে কিন্তু সে বের হইতে পারতেছে না, সে ঢুকতে পারতেছে। তো ওই ফুটা হওয়ার কারণে যেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, যেটা তোমরা শুনছো, অতি বেগুনি রশ্মি, ওইটা পৃথিবীতে চলে আসতেছে। এবং এর কারণে চর্মরোগ, তারপর ক্যান্সার, এই ধরনের রোগ ব্যাধি বাড়তেছে। সো যখন এটা ওই গ্রিনহাউস গ্যাসের ইফেক্টের কারণে পৃথিবীতে তাপটা রয়ে যাচ্ছে, একটা রুম কল্পনা করো, তোমার রুমটাই, রুমটার মধ্যে খালি গরম ঢুকতেছে আর ঢুকতেছে। কথা বোধহয় খুব কেটে কেটে আসছে। এখন কি আমাকে শোনো? কথা আমার কি শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে শোনো তোমরা? এবার মনে হয় ঠিক আছে, বলেন। ওই নেট যখন আনস্টেবল হয় এখন ঠিক তখন আছে, মানে কেটে কেটে আসতেছে খুব। কেটে আসলে আমার এখন কিছু শোনা করার যাচ্ছে। নেই। আমার কিছু করার নাই রে ভাই। সো যখন এখন বলো একটা রুমের মধ্যে শুধু
তাপ ঢুকতেছে তাপ বেরোইতে পারতেছে না, তখন কি একটা অবস্থা তৈরি হয়? তাহলে পৃথিবীতে যে এই যে তাপ ঢুকতেছে বেরোইতে পারতেছে না, তাহলে কি পৃথিবীর কি কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? বলো, কি ক্ষতি হতে পারে পৃথিবীর? বোঝা যাচ্ছে না, শোনো এখন বোঝা যাচ্ছে না। এখন শোনো আমাকে, ক্যান ইউ হিয়ার মি? কথা অল্প কথা শোনা যায়, যখন অনেকগুলো কথা বলতেছেন তখন আসলে কেটে আসে। এখন কি আমাকে শোনা যায়? এখন ঠিক আছে, হ্যাঁ। ওকে, তাহলে এখন বলো, এই যে গ্রিন হাউস গ্যাসের ইফেক্টের কারণে সব তাপ পৃথিবীকে ঢুকতেছে, পৃথিবী থেকে তাপ বেরোইতে পারতেছে না। সো এর জন্য আমাদের কি ক্ষতি হইতে পারে? আমাদের ত্বকে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এরপর হুম। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য যে ভারসাম্য ছিল জলবায়ুর, সেটা নষ্ট হচ্ছে। তারপরে আমাদের এই যে সমুদ্র পার্শ্ববর্তী যে বরফ গুলো, সেগুলো গলে আমাদের সমুদ্র উচ্চতা বৃদ্ধি হচ্ছে। তো এই জন্য বাংলাদেশের কিন্তু একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। রাইট, নেক্সট ওয়ান ধারণা কেউ? করা হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 25% ল্যান্ড এরিয়া সমুদ্রের তলিয়ে যাবে। কেন এবং তলিয়ে যাবে? তলিয়ে কেন যাবে? অতিরিক্ত সমুদ্রের লবণাক্ত পানি এবং আমাদের যে খাদ্যের যে অতিরিক্ত লবণাক্ততায় কি বাংলাদেশ তলিয়ে যাবে? সমুদ্রের পানি আসলে ঢুকে ভাইয়া যাবে ওই যে ল্যান্ডের ভিতরে। আমাদের যে সাউথ পোল নর্থ পোলে যে আছে, মানে ওটা কি বলে, আইস গুলো আছে, মানে বরফ আছে, এই যে রেড ইসের ফলে আমি একটু গরম। বলবো। বলেন বলেন। এটা হচ্ছে সর্বপ্রথম যেহেতু ওজোন স্তর বাইরে যাইতেছে, তো পৃথিবীর তাপমাত্রা বাইরে যাইতেছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে গ্রিন মানে সমুদ্রের হচ্ছে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে বরফ গলে গেছে আর গলে যাচ্ছে, আর একটা হচ্ছে আমরা সবাই জানি যে তাপমাত্রা বাড়লে বস্তুর আয়তন বাড়ে, তো পানির আয়তনটা বাড়ছে, এর কারণে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশের মতো উপকূলীয় যে এলাকাগুলো, সেগুলা হচ্ছে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বাইরে যাইতেছে। ওকে, ভেরি গুড। এটা কে বললো? এ কি পিঙ্কি বললো না মুনা, কে বললো? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? কথক আমারে শুনতেছো? পিঙ্কি পিঙ্কি, পিঙ্কি, রাইট। পিঙ্কি পিঙ্কি, রাইট, থ্যাংক ইউ পিঙ্কি। তো ঘটনা হচ্ছে ওইটা, আমরা জানি যে ওই যে যেমন মুনিম শাহরিয়ার পিয়াম বললো যে নর্থ পোল সাউথ পোলে যে বরফ, এবং আমরা জানি আমাদের একটা মহাদেশ আছে অ্যান্টার্কটিকা মহাদেশ, যে মহাদেশটি কিছু বরফের শোনা মহাদেশ। যাচ্ছে না। এখন আমাকে শোনো, এখন কি আমাকে শুনছো পিঙ্কি? হ্যাঁ ভাইয়া, এখন আপনাকে দেখছি। শুনছো তো আমাকে? জি ভাইয়া। ওকে, আমি আবার ওয়াইফাইতে ব্যাক করেছি, থ্যাংক ইউ। সো পিঙ্কি যেটা বলেছে এটা হচ্ছে রাইট। আমাদের নর্থ পোল সাউথ পোলে যে শাহরিয়ার পিয়ামও বললো, আমাদের একটা মহাদেশ আছে অ্যান্টার্কটিকা মহাদেশ, ওই মহাদেশ হচ্ছে কি বরফ। তাহলে যখন আমাদের গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন, তখন ওই বরফগুলো গলে যাচ্ছে এবং কি হচ্ছে, আমাদের সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে। এবং পিঙ্কির কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এক কাপ পানিকে হিট করি, জাল দেই, কিংবা আমরা যখন গরুর দুধকে জাল দেই, তখন এক কাপ হোক বা এক গ্লাস হোক, যখন এটাকে আমরা জাল দেই, তখন কিন্তু অণুগুলো হালকা হয়ে হয়ে পুরো পাতিল কিন্তু উপচে পড়ে, ডাল বা ভাতের ফ্যান উপচে পড়ে। আসলে কি ওই ক্ষেত্রে কি পুরো এক পাতিল কি পানি বা এক পাতিল দুধ কি থাকে? থাকে না কিন্তু। তো না থাকার কারণে যেটা হয়, এই যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি শুধু বরফ গলা পানির কারণে হয় না, সমুদ্র সেও তাপকে উষ্ণ হয়ে সেও কিন্তু তার উচ্চতা বৃদ্ধি পায়। তো যখন তার উচ্চতা বৃদ্ধি পাবে, তখন সমুদ্রের মধ্যে থাকে লবণ, সেই লবণ কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং আমাদেরকে গ্রাস করে নিয়ে যাবে। তো এটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যায়।
বাষ্প হয়ে যে উড়ে যায়, উড়ে গিয়ে সে কি হয়, সে মেঘ হিসাবে তৈরি হয়, মেঘ হয়ে বৃষ্টিপাত হয়, ভালো জিনিস, এটা তো ভালো জিনিস। কিন্তু সমস্যা হচ্ছে যখন খারাপ ভাবে আলো দেয় বা তাপ দেয়, তোমরা জানো ওইখানটা একটা ভ্যাকুয়াম তৈরি হয়, ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে ওইখানকার বাতাসটা হালকা হয়ে সরে যায় এবং আরেক জায়গা থেকে ঠান্ডা বাতাস তীব্র গতিতে ভ্যাকুয়ামকে ফিল আপ করে। যখন সে ভ্যাকুয়ামকে ফিল আপ করে, ফিল আপ করতে গিয়ে একটা ঘূর্ণির সৃষ্টি হয় এবং ওই ঘূর্ণির সৃষ্টির কারণে সে ঘূর্ণিঝড় হিসাবে হিট করে, যেটা আমরা আইলা, যেটা আমরা সিডর, যেটা আমরা মহাসেন, নার্গিস, রুয়ানু, আমফান, ফণী, বুলবুলকে আমরা দেখেছি। তাহলে নদী ভাঙানো স্বাভাবিক, নদীর নিয়ম, নদী ভাঙবে, নদী গড়বে, সাইক্লোন হবে সেটাও স্বাভাবিক। কিন্তু যত দ্রুত বছরকে বছর হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, বছরে একটা করে হচ্ছে, এটা অস্বাভাবিক। নদী যত দ্রুত ভাঙতেছে, এটা হচ্ছে অস্বাভাবিক। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটা ফল। তাহলে এই স্লাইডে যেটা বলা হচ্ছে ন্যাচারাল যে গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, সেইটা কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে হিউম্যান এনহ্যান্সড, হিউম্যান ইনডিউসড গ্রিন হাউস গ্যাস ইফেক্ট। অর্থাৎ আমরা যে ইমিশনটা করছি শিল্প বিপ্লব করে, কলকারখানা থেকে, পার্সোনাল লাইফ থেকে, গাড়িতে চড়ে, বিমানে চড়ে, সেই যে হিউম্যান ইনডিউসড গ্রিন হাউস গ্যাসটা, এইটা হচ্ছে এই দূষণের জন্য প্রধান কারণ। কারণ ন্যাচারালি যে গ্যাসটা হয় সেটা হচ্ছে পাহাড় বন সে কনজাম করতে পারে, বাট এখন যে গ্যাসটা ইমিশন হচ্ছে সেটা হচ্ছে কনজাম করার মতো সক্ষমতা প্রকৃতির নেই, আমাদের প্রকৃতি না, ন্যাচারাল নেই। তো এখানে বলা হচ্ছে যে কারা কারা, এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তোমরা জানো যে মূল কালপিট কারা। এর মধ্যে একটা আছে ওয়াটার ভ্যাপর, ওই যে জলীয় বাষ্প বললা, এন্ড ক্লাউডস, মেঘ তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, CO2, মিথেন, ওজোন, এইটা হচ্ছে মূলত মেইন কালপিট, মূল শত্রু। তো এর মধ্যে যদি দেখো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, CFC12, এই CFC22, টেট্রাফ্লোরোমিথেন, হেক্সাফ্লোরোথিন, সালফার হেক্সাফ্লোরাইড, নাইট্রোজেন ট্রিফ্লোরাইড, এরা হচ্ছে 20 বছরে, 100 বছরে, 500 বছরে এটা বাড়তেছে, খুব দ্রুত বাড়তেছে। এখানে পরিসংখ্যানটা দেওয়া আছে, যেমন কার্বন ডাই অক্সাইড 20 বছরে যদি একে থাকে, 100 বছরে 1, 500 বছরে 1, কিন্তু মিথেন হচ্ছে 12, 72, 25, 7.6। এদের মধ্যে এই লাইফ টাইমে এই চেঞ্জেস গুলা আসে। তো কোন কোন সেক্টর থেকে কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি হয়? ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে 16.8%, অর্থাৎ পৃথিবীতে যত পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস থেকে 16%। পাওয়ার স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র থেকে 21.3%। ওয়েস্ট ডিসপোজাল এন্ড ট্রিটমেন্ট 3.4%। ল্যান্ড ইউজ এন্ড বায়োমাস বার্নিং, জীবাশ্ম পোড়ানো, জমি 10%। রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এন্ড আদার সোর্সেস 10.3%। ফসিল ফুয়েল সেখান থেকে যায় 11%। এগ্রিকালচার বাই প্রোডাক্ট, তুমি যে ধান খাও, ভাত খাও, ধান চাষ করে খাও, এখান থেকেও মিথেন নিঃসরণ হয়, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। তুমি যে গরুর গোশত খাও, যত মাংস খাবা অত তুমি কার্বন নিঃসরণ করতেছো। বিশেষ করে তোমার যে বাণিজ্যিক ফার্মিং, এখানে অনেক পরিমাণ কার্বন নিঃসরণ হয়, 12.5%। ট্রান্সপোর্টেশন ফুয়েল 14% যানবাহন থেকে। সো এই সব সেক্টর থেকে তোমার কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। তার মধ্যে টোটাল কার্বন ডাই অক্সাইডের 72% হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 18% মিথেন, 9% নাইট্রাস অক্সাইড। এই গ্যাসগুলো হচ্ছে এই পৃথিবীর জন্য এখন সবচাইতে মানে শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং এই গ্যাসগুলোকে আমরাই কোনো না কোনো ভাবে আমরা ইমিশন করি, আমরা নিঃসরণ করি, নির্গমন করি। তো এইটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। যে ক্লাইমেট চেঞ্জ কি নতুন? ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখন এত কথা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ কি আগে ছিল কি ছিল না? ক্লাইমেট চেঞ্জ নতুন না, ক্লাইমেট চেঞ্জ একেবারে খ্রিস্টের জন্মের 2200 বছর আগে থেকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জ নরমাল, স্বাভাবিক একটা প্রক্রিয়া, প্রকৃতিগত একটা প্রক্রিয়া। কিন্তু চেঞ্জটা, যেটা আমি আবারও বলছি, এবং তোমরা বরফের যুগ এবং গরমের যুগ জানো, দেখো খ্রিস্টপূর্ব 2200 অব্দে গরম ছিল, 2000 সাল মানে খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত। তারপর আবার দেখো কিছুটা সাডেন কুল ডাউন, পৃথিবীর জলবায়ু ঠান্ডা হয়ে গেছে। তারপর আবার 1400 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কি হলো, এটা তোমার হলো ভেরি ওয়ার্ম। বার্থ অফ খ্রিস্ট, যখন যীশু খ্রিস্টের জন্ম হয়েছে তখন এটা
কোল্ড। তারপর রোমান এম্পায়ার, যখন রোমান শাসন চলতেছে তখন ওয়ার্ম। আবার ঠান্ডার যুগ, ডার্ক এজেস। আবার মিডিয়াম ওয়ার্ম পিরিয়ড হয়েছে 1300 অব্দ। তারপর আবার দেখো লিটল আইস এজ, ছোট ঠান্ডার বরফের যুগ। কিন্তু এই যে বরফের যুগ 1800 সাল, তারপর 1800 সালের পর দেখো শিল্প যত বাড়তেছে, হুট করে কত দ্রুত তোমার তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাপমাত্রা একেবারে অনেকই হচ্ছে। 9 সালের দিকে একটু ঠান্ডা ছিল পোলার, কিন্তু 2038-এ কত উপরে উঠে যাবে, এবং এটা খুব দ্রুত হচ্ছে। এখানে যে গরমটা হয়েছে আস্তে আস্তে হয়েছে, হাজার হাজার বছর ধরে হয়েছে, হাজার হাজার বছর ধরে ঠান্ডা হয়েছে, হাজার হাজার বছর ধরে গরম হয়েছে, হাজার হাজার বছর ধরে ঠান্ডা হয়েছে, কিন্তু এখন ধাপ করে পৃথিবী হট ড্রাই হয়ে যাচ্ছে। সো মূল টেনশন, মূল জায়গা, মূল চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাটা। কারো কোনো প্রশ্ন? সো এইটা নিয়ে অনেক ডিবেট ছিল যে আসলে ক্লাইমেট চেঞ্জ রিয়েল কিনা, ক্লাইমেট চেঞ্জ কি রিয়েল না এটা তো স্বাভাবিক প্রক্রিয়াই, কেন এটা নিয়ে তো আলোচনা করতে হবে। 2015 সালে যখন প্যারিস এগ্রিমেন্ট হলো COP26-এ, তখন সারা বিশ্ব নেতারা তারা একমত হয়েছে এটা নিয়ে আর কোনো ডিবেট নেই, ক্লাইমেট চেঞ্জ রিয়েল। এবং ক্লাইমেট চেঞ্জ শুধু ক্লাইমেট চেঞ্জ না, এটা একটা ক্লাইমেট ক্রাইসিস। কোভিড যেমন একটা সংকট, তখন তো আর কোভিড ছিল না, ক্লাইমেট এখন পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য একটা সংকট। সো এইটাকে প্রুভ করছে সায়েন্স, কারণ এই ক্লাইমেট চেঞ্জ পুরোই সায়েন্টিফিক। ক্লাইমেট চেঞ্জকে প্রুভ করছে সায়েন্স এন্ড সায়েন্টিস্ট। সায়েন্টিস্টের মধ্যে কারা তোমরা খুঁজবা, IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। সো IPCC-র 4th রিপোর্ট 2007 সালে, তখন কিন্তু এটাকে কনফার্ম করা হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং ইজ মানে এটা মানে আর গ্রহণযোগ্য না, রেজাল্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। সো সায়েন্স এটাকে প্রুভ করে দিছে, এবং ক্লাইমেট চেঞ্জ হ্যাজ রাইজেন টু টপ অফ দ্য ইন্টারন্যাশনাল পলিসি এজেন্ডা। তাহলে এখন ইন্টারন্যাশনাল যত পলিসি, যত এজেন্ডা, যত কনফারেন্স, যত ডায়ালগ, সবকিছু টপে এখন এবং বাংলাদেশেরও প্রধান এখন এজেন্ডা হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জ। এখন তুমি যদি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তুমি যদি ডিপ্লোমেসি নিয়ে কাজ করতে চাও, তুমি যদি হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে চাও, জেন্ডার নিয়ে কাজ করতে চাও, চাইল্ড রাইটস নিয়ে কাজ করতে চাও, ওয়াটার ওয়াশ নিয়ে কাজ করতে চাও, যে সেক্টরে কাজ করতে যাও না কেন, তুমি ক্লাইমেট চেঞ্জ না বুঝলে তুমি অন্ধ হয়ে থাকবে। তোমাকে ক্লাইমেট চেঞ্জ বুঝতে হবে, কারণ এটা এখন ইন্টারন্যাশনাল 1 নাম্বার ইস্যু। কিন্তু এটা একসময় 1 নাম্বার ইস্যু ছিল না, এটাকে ইগনোর করা হচ্ছে, এখনো টুকটাক ইগনোর করা হচ্ছে। সো এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড এর কার্ভটা। সো হিউম্যান ইনডিউস, মানুষের সৃষ্ট। সো এই কার্ভটা দেখো যে 500, 1000, 1500, 2000 বছরকে বছর কত দ্রুত উপরের দিকে উঠছে। সো এমন করে যদি উঠতে থাকে, তাহলে সায়েন্টিস্টরা বলছেন এই পৃথিবী সর্বোচ্চ 12 বছর টিকে থাকতে পারে, এবং এরপর এক্সিনেশন হবে এই পৃথিবীতে, বা পৃথিবীর ইকোসিস্টেম কোলাপস করবে, এবং মানুষ সেও হারাই যেতে পারে। এবং মানুষ যদি হারাই যায়, এটা অস্বাভাবিক কিছু না, অর্থাৎ ডাইনোসর হারাই গেছে। প্রতিদিন এখন তোমাদের সাথে কথা বলছি 1 ঘন্টা নাইলেও 50টা প্রজাতি হারাই গেছে পৃথিবী থেকে। তাহলে মানুষ হারাই যাওয়া অসম্ভব কিছু না। এখন যেটা হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডকে প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছে পৃথিবীর তাপমাত্রা রাখতে হবে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটা যদি 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে অ্যাকসেপ্টেবল, কিন্তু এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু অলরেডি 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, খুব দ্রুত 1.5 ডিগ্রি সেলসিয়াস ক্রস করবে। এবং IPCC সেই রিপোর্টটাও বের হয়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তখন কি পরিমাণ লবণাক্ততা বাড়বে। এবং অলরেডি আমাদের কীর্তনখোলার যে লবণ 4 গুণ বেড়ে গেছে, যদিও আমাদের একজন টেস্ট করে লবণ পায় নাই আর কি, যে 30,000 মানুষ তারা ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এখন এই ধরনের ক্রাইসিস অনেক বাড়বে, মানুষ মাইগ্রেট করা শুরু করবে। ঢাকার মতো জায়গায় 2টা বস্তি তৈরি হয়েছে, একটার নাম ভোলা বস্তি, একটার নাম করাইলি বস্তি। অর্থাৎ এই ভোলার মানুষ সেখানে গিয়ে ঢাকায় গিয়ে আশ্রয় নিচ্ছে। তাহলে যখন উপকূলের মানুষ ঢাকায় গিয়ে বসতি করবে, তখন ঢাকার উপরে প্রেসার আরো বাড়বে। ঢাকা এমনি আনপ্ল্যানেড মানে আনপ্ল্যানেড অপরিকল্পিত একটা দূষণের নগরী। ঢাকার বাতাস এখন সবচেয়ে পৃথিবীর মধ্যে মানে দূষিত। এখন যে মাস্ক পরি, মাস্ক ঢাকায় আরো 10 বছর আগে থেকে পড়ার কথা, কারণ ঢাকার বাতাস হচ্ছে পয়জন, বিষ মুক্ত বাতাস ঢাকায় নাই। ঢাকায় মুক্ত নিরাপদ পানি ঢাকায় নাই, কেনা পানি ছাড়া।
তাইলে এই যে ঢাকায় যদি এই মাইগ্রেশন বাড়ে তাহলে ঢাকার জন্য ক্রাইসিস হবে, এবং এই মাইগ্রেশন এক সময় শুধু ঢাকার মধ্যে থাকবে না, এই মাইগ্রেশন ইন্ডিয়ায় শুরু হয়ে যাবে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় ছোটা শুরু করবে, থাইল্যান্ড, মানে এটাকে বলে একটা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট আর একটা এক্সটার্নাল। তখন এই রোহিঙ্গারা যেমন বাংলাদেশে ছুটে আসছে, আমরা ওদের কিন্তু আটকে দিতে পারি না, তো বাংলাদেশের মানুষও উদ্বাস্তু হয়ে, একটা বড় সংখ্যক মানুষ তার উদ্বাস্তু বাড়িঘর হারা হয়ে, ওই যে বললা যে পানিঘর বাড়িঘর মানে পানির মধ্যে ডুবে যাবে, তারা কই যাবে? তাহলে এইসব জায়গায় কিন্তু চ্যালেঞ্জ গুলো তৈরি হবে। কারণ কি? কারণ সে যেখানে আছে ওইখানে তার খাওয়ার পানি নেই। অলরেডি সাতক্ষীরা শ্যামনগরে চলতেছে, মানুষ বছরকে বছর লবণ পানির মধ্যে বন্দী। লবণ এমন একটা পানি, বরিশালে আসছে এখন বুঝবা, লবণে কোনো কৃষি হয় না, লবণে কোনো ফসল হয় না, লবণ খাইলেও ভেজাল আছে, লবণে শুধু হয় চিংড়ি মাছ হয়। এই এখন যদি বরিশালে চিংড়ি মাছটা যদি চাষ করা যায় ইলিশের বদলে, কিন্তু ইলিশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা হারাইতে চলছি, এবং ইলিশের যে আমাদের অর্থনৈতিক ভ্যালু, সেই অর্থনৈতিক ভ্যালু আমরা লস করব। এখন হচ্ছে এই হচ্ছে মূলত হিউম্যান ইনডিউসড কার্বন ডাই অক্সাইডের যে চেঞ্জেস গুলা, টেম্পারেচার কিভাবে দ্রুত বেড়ে যাচ্ছে, এখানে সব সায়েন্টিফিক ইনফরমেশন গুলো দেওয়া আছে। এগুলো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাঠানো হয়েছে, ওরা গ্লোবাল লেভেল থেকে কালেক্ট করেছে। তো নেক্সট, কিভাবে এই ক্লাইমেটের ট্রেন্ডটা বাড়তেছে বছরকে বছর, এগুলো খুবই অ্যালার্মিং। আস্তে আস্তে দেখবে সব ট্রেন্ডই বলতেছে যে এটার গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। সো এখন হচ্ছে রেইনফল, কোথায় কোথায় রেইনফল হচ্ছে আর কি, এখানে যেটা দেখা যাচ্ছে, যেখানে যেখানে নীল সেখানে সেখানে রেইনফল হচ্ছে, যেখানে যেখানে লাল সেখানে সেখানে রেইনফল হওয়া কমে গেছে। ইন্ডিয়ায় হয়তো রেইনফল হচ্ছে কিন্তু বার্মায় রেইনফল হচ্ছে না, এমন প্রপোর্শন অফ হেভি রেইনফল ইনক্রিজিং মোস্ট ল্যান্ড এরিয়া। তো যেহেতু আমাদের পাশে হিমালয় এবং চেরাপুঞ্জি আছে, চেরাপুঞ্জিতে জানো যে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি রেইনফল হয়। সো সি সারফেস টেম্পারেচার, তাহলে এই জলবায়ু পরিবর্তনের সংকটে যে মানে সমুদ্রের যে সি সারফেস, সমুদ্রের যে গভীরের তাপমাত্রার ট্রেন্ডটাও বাড়তেছে। তো এইভাবে যদি 1971 থেকে 2020 এভারেজ বাড়তে থাকে, তাহলে মানে বিধ্বংসী নতুন নতুন সাইক্লোন তৈরি হবে, এবং একটা সাইক্লোন যখন হয় তখন হিউজ পরিমাণ মানুষ, হিউজ পরিমাণ সম্পত্তি লস এন্ড ড্যামেজ হয়ে থাকে। এই ধরো 1979 সালে যে বরফের অঞ্চল ছিল নাসার স্যাটেলাইট থেকে নেওয়া, 2003 সালে সেই বরফ নাই, বরফ গলে যাচ্ছে। এই বরফ গলে সেই পানি কই যাচ্ছে? পৃথিবীতে পানির অভাব নাই, পৃথিবীতে জমির চেয়ে পানির পরিমাণ বেশি, কিন্তু সেই পানি হয় বরফ, নয় কি নয় হচ্ছে সেটা লবণ। বরফও খাওয়া যায় না, লবণও খাওয়া যায় না। পৃথিবীতে মিষ্টি পানির সংকট, পৃথিবীতে পানি আছে, সংকটটা হচ্ছে মিষ্টি পানির সংকট। এবং ক্লাইমেট চেঞ্জের 70% ইভেন্ট হচ্ছে ওয়াটার রিলেটেড, অর্থাৎ অনাবৃষ্টি ওয়াটার, অতিবৃষ্টি ওয়াটার, তারপর স্যালাইনিটি ওয়াটার, নদী ভাঙন ওয়াটার, সাইক্লোন ওয়াটার, খরা ওয়াটার, বন্যা ওয়াটার। তাহলে ক্লাইমেট চেঞ্জের 70% যে ইভেন্ট, যে ঘটনাগুলো ঘটে, যে হ্যাজার্ড গুলো ঘটে, তার বেশিরভাগ হচ্ছে পানি সংকট। এর জন্য আমরা বলি ক্লাইমেট চেঞ্জ অলসো ওয়াটার চেঞ্জ। জলবায়ু শব্দের প্রথম শব্দ জল দিয়ে তৈরি, তাহলে ওয়াটারকে আমরা বাদ দিয়ে জলবায়ুর আলোচনা করা সম্ভব না। এই দেখো সি লেভেল কিভাবে রাইজ করতেছে, যেমন তাপমাত্রা বাড়তেছে এবং তরতর করে সি লেভেল রাইজ করতেছে। সেভাবে যদি সি লেভেল রাইজ করে, শুধু বাংলাদেশ না, ছোট ছোট অনেক দেশ আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভানুয়াতু, টোঙ্গা, মাদাগাস্কার, ফিজি, এইসব ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, আইল্যান্ডস কান্ট্রি, তারা হচ্ছে পৃথিবী থেকে হারিয়ে যায়। তো তারা বলতেছে এটা আমাদের অস্তিত্বের সংকট। ক্লাইমেট চেঞ্জ নট অনলি এনভায়রনমেন্টাল ইস্যু, climate change not only development or NGO issue, climate change social issue, climate change economical issue, climate change political issue, climate change diplomatical issue। এর সবকিছু মূলে হচ্ছে অর্থনৈতিক। তারা অর্থনীতিকে ধরে রাখতে চায়, তারা জিডিপি বাড়াইতে চায়, বিশ্বের 1 নম্বর ধনী রাষ্ট্র হইতে চায়, কিন্তু সেই 1 নম্বর ধনী রাষ্ট্র হইতে গিয়া, নিজের দেশের অর্থনীতি প্রবৃদ্ধি করতে গিয়া পুরা ছোট ছোট রাষ্ট্রগুলোকে তারা ডুবিয়ে মেরে ফেলতেছে। এইটা তো একটা ধনী রাষ্ট্রের নৈতিকতা হইতে পারে, তারা সেটা করবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সেখান থেকে ঠেকানো, যে তোমাদের কাজের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো কি হচ্ছে চেঞ্জ গুলো, কি হচ্ছে এক্সট্রিম, অর্থাৎ অস্বাভাবিকভাবে টেম্পারেচার। ঢাকায় 20 বছরের তোমার তাপমাত্রা রেকর্ড ব্রেক করছে, পুরো বিশ্বেরই তাপমাত্রা ব্রেক করতেছে প্রতি বছর। ও যে বছর যায় ওই বছর বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর, এবং ঠান্ডার দিনে ঠান্ডা।
এবং আমাদের যে এবং গরমের দিনে গরম। আর আমাদের বড় সমস্যা আমি বলছিলাম মনে হয় কোথায় যেন বলছিলাম যে আমাদের 6টা ঋতু, প্রতি 2 মাস অন্তর অন্তর ঋতু, প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা প্যাটার্ন আছে, আমাদের স্বাস্থ্যগত, আমাদের কৃষিগত সবকিছুর সাথে কানেকশন আছে। এই 6টা ঋতু এখন আর বাংলাদেশে নাই। এখন একটা মিক্সার ঋতু তৈরি হয়েছে, ধরো সকালবেলা বৃষ্টি, দুপুরবেলা গরম, রাতে ঠান্ডা। এখন এই চেঞ্জটা মানুষ সবাই বুঝতেছে। মানুষ যখন অসুস্থ হয়ে গেল ওয়েদার চেঞ্জের কারণে, কিন্তু ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা কিন্তু কেউ বুঝতে পারতেছি না। কিন্তু এটা যদি চলতে থাকে তাহলে এটা আমাদের জন্য বড় একটা সংকটের দিকে আমরা ধাবিত হচ্ছি। এটা আমি বলছি না, আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি না, বিশ্বের তাবর তাবর সায়েন্টিস্টরা এবং বিশ্ব নেতারাও এটা জানে, তারা অ্যাকনলেজ করেছে। সায়েন্স বলছে, সায়েন্সকে তো আর অবিশ্বাস করার সুযোগ নেই। কি করে না কেন? সো কি ধরনের ফিউচারে গ্রিন হাউস গ্যাস বাড়তে পারে সেই ধরনের একটা প্রজেকশন করা আছে, সব হচ্ছে অ্যালার্মিং। লং টার্ম গ্লোবাল এভারেজ সারফেস ওয়ার্মিং ও বাড়বে, খুবই বাড়বে। এগুলো সব সায়েন্টিস্ট, এগুলো আমার মন করা মানে সায়েন্সের ইনফরমেশন। আর্কটিক সি আইস ইন 2000 সালে আর্কটিকে যে সি আইস ছিল, স্যাটেলাইট বলতেছে 2040 সালে কোনো বরফই থাকবে না। প্রেডিকশন করো যে সি লেভেল রাইজ কতটা হবে। সো এখন এই গেল বিশ্বের কথা। এখন না বিশ্ব আমি বাদ দিয়ে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে কি হচ্ছে? সো বাংলাদেশে যেটা হচ্ছে, তোমার ফসলের যে মাঠের যে ফসল উৎপাদন কমে যাবে, তোমার টেম্পারেচার এইটা বেড়ে যাবে, হিমালয়ের বরফ গলা শুরু করবে, সি লেভেল রাইজ করবে, নদীর ফ্লো কমে যাবে, নদী ভাঙা চলবে, ফ্রেশ ওয়াটার কমে যাবে। সো টেম্পারেচারের একটা খামখেয়ালি খ্যাপটেপানা দেখা যাবে। এবং 50 মিলিয়ন কি বলা হচ্ছে পিপল যারা সিভিয়ার এবং মডারেট, মাঝারি এবং বড় রকমের বন্যায় তারা আক্রান্ত হবে, হয়েছে, এক্সপোজড হয়েছে। 1987 বন্যা, 88 বন্যা, 95 বন্যা, 2002 এর বন্যা, 2004 এর বন্যা, 2007 এর বন্যা। সো 2017 যে বন্যাটা গেছে 20টা জেলাকে হিট করছে। এবং উত্তর অঞ্চলে খরা দেখা দেবে, এবং সেটা অলরেডি বরেন্দ্র অঞ্চলে খরা দেখা দিয়েছে, ড্রাউট যেটাকে বলা হচ্ছে। সো এইগুলো যে খরা প্রবণ অঞ্চল, পুরো উত্তরবঙ্গ তারা খরায় কিন্তু একেবারে, এটা সিথিয়ার এর গবেষণা, ব্র্যাক ইউনিভার্সিটি, ওরা হচ্ছে ভেরি হাই রিস্কে আছে উত্তরবঙ্গের রাজশাহীর পর যে নওগাঁ টওগাঁ ওই অঞ্চলটা, এবং ওদিকে যে গাইবান্ধার কিছু অঞ্চল, এবং খরার এই পাশে সিলেট মনে হয় ডিরেক্ট না, কিন্তু সিলেটেরও কিছু অংশ দেখা যাচ্ছে খরা। আর বরিশালে হচ্ছে কি বলে লো রিস্ক, বরিশালে খরার কোনো সম্ভাবনা নাই। আরবান ড্রেনেজ সিস্টেম না হয়, শহরে পানি, বরিশাল শহরে কোনোদিন পানি জমে নাই, এখন বরিশাল শহরে পানি জমে কোমর সমান পানি হয়ে যায়। বাংলার ভেনিস ছিল বরিশাল। কিন্তু এই মানে হচ্ছে যে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তেছে বা নদীর উচ্চতাও বাড়তেছে, এটা কিন্তু হচ্ছে, রিভার ইরেশন বাড়তেছে, স্টর্ম সার্জ জলোচ্ছ্বাস বাড়তেছে। ওই যে এখন বলা হয় শাহিনদের এলাকায় বলে যে হাই টাইড, উচ্চ জোয়ার, এগুলো ঘটতেছে। সিডরে 15 নভেম্বরে 260 কিলোমিটারের যে সিডর হয়েছে ঘন্টা পার আওয়ার, 3500 মানুষ, এটা ডেড ভ্যালি, মৃত্যু উপত্যকা তৈরি হয়েছে বরগুনা, পটুয়াখালী, শরণখোলায়। 3500 মানুষ মারা গেছে। এই 3500 মানুষ ওই অঞ্চলে তুমি যদি থাকো, তোমার আত্মীয় মারা যাইতে পারতো। ভাগ্য ভালো তুমি বরিশাল শহরে জন্ম নিছো। এই 3500 মানুষের মৃত্যুর দায়ভার কে নিবে? এই 3500 মানুষের মৃত্যু এর ক্ষয়ক্ষতি কিভাবে পূরণ করা হবে? কত কোটি টাকা এই 3500 মানুষের জীবনের ক্ষতিপূরণ তুমি দিতে পারবে? এই প্রশ্ন কে তুলবে? আইলায় মানুষ কম মারা গেছে, 150 জন মারা গেছে, 2 লাখ হাউস ভেঙে গেছে, 3 লাখ জমি নষ্ট হয়েছে। 27 থেকে 29 মে সাইক্লোন সিডর আইলা হলো 15টা ডিস্ট্রিক্ট। একই কমিউনিটি সিডরে আক্রান্ত হয়েছে, একই কমিউনিটি আইলে আক্রান্ত হয়েছে, সেই কমিউনিটি আবারও আমফানে আক্রান্ত হয়েছে। তাহলে উন্নত বিশ্ব বলছে তোমরা অ্যাডাপ্টেশন করো, খাপ খাইয়ে নাও, মানিয়ে নাও। তোমাকে আমি প্রতিদিন মারতে থাকবো আর বলবো যে ভাই তুই একটু সহ্য করে থাক, ভাই তুই একটু মানাই নি। একবারের বউরে তার স্বামী প্রতিদিন মারে, আর তারে বলবো যে আপা বউইন একটু মানাই নি, খা মাই খা। কতদিন খাইবে? খাইতে কিন্তু মরে যাবে। তো বাংলাদেশের অবস্থা হয়েছে ওইটা। তোমার একই কমিউনিটি যদি সিডর আইলা আমফানে আক্রান্ত হয়, সে আর তার কত ক্যাপাসিটি থাকবে সে অ্যাডাপ্টেশন করে নেবে, সে খাপ খাইয়ে নেবে, সে মানাই নেবে।
তাহলে অ্যাডাপ্টেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যে কার্বন নিঃসরণ খুবই কম 0.03, আমাদের কার্বন যদি আরো একটু বাড়ে তাহলে হচ্ছে সেটা সমস্যা না, কিন্তু আমরা কার্বন বাড়াবো না, কারণ আমরা যদি না কমাই ওরা কমাবে না, ওদেরকে কমানোর জন্য বাধ্য করতে হবে। আমরা কমাইলেও কোনো রেজাল্ট অত ভালো কিছু আসবে না, কিন্তু ওরা যদি না কমায় তাইলে তো আমি মরে যাচ্ছি। তাইলে আমার কাজ কি হচ্ছে, ওরা যেন কমায়, এর জন্য ওদেরকে বাধ্য করা ইন্টারন্যাশনাল মেকানিজমের মাধ্যমে। এখন একজন গ্রাসরুটের একজন ছেলে বা একজন মেয়ে সে তো আমেরিকার অ্যাকাউন্টেবল করতে পারবে না, কিন্তু ওদেরকে মোবিলাইজ করে আমরা, আমাদের গভর্নমেন্ট, আমরা যদি তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারি তাইলে কিন্তু ওদের জন্য জাস্টিস আসবে, এবং অলরেডি অনেক ডিসিশন আসতেছে কার্বন নিঃসরণ কমানোর জন্য। সো এটা হচ্ছে সাইক্লোন কোমেনের একটা হিসাব, সাইক্লোন রোয়ানুর একটা হিসাব, তারপর আমফানের হিসাব তখন ধরলামই না, ওখানে কত $14 বিলিয়ন মনে ক্ষতি হয়েছে। অর্থাৎ আমাদের জিডিপির 2% জিডিপির টাকা জলবায়ু পরিবর্তনে ক্ষতি হয়েছে। এখন আসি, এত কিছু হয়, এত কিছু পরিবর্তন হয়, কিন্তু পর্দার পেছনে কার? বলো, কারা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে? কে বলবে? যুক্তরাষ্ট্র। তারপর যুক্তরাষ্ট্র, তারপর কারা? ভাইয়া দেখাই দিচ্ছেন। দেখা তুমি দিচ্ছি। ইন্ডিয়া। ইন্ডিয়া, তারপর চায়না। চায়না, সেকেন্ডে ইন্ডিয়া, তারপর চায়না কি আচ্ছা সেকেন্ডে কি ইন্ডিয়া, এরপরে চায়না, নাকি সেকেন্ডে চায়না তারপর ইন্ডিয়া? আমি একটা ইয়েতে দেখছিলাম যে চায়না হচ্ছে গিয়ে ইন্ডিয়া হচ্ছে গিয়ে সেকেন্ডে আছে কার্বন নিঃসরণে। ওকে, নেক্সট। জি ভাইয়া, একে হচ্ছে চায়না, 2-এ ইন্ডিয়া। তারপর তারপরে আমেরিকা। আর কারো কোনো মতামত? এক নম্বর হচ্ছে চায়না, তারা নিঃসরণ করে 7,711 মিলিয়ন টন। মিলিয়ন, মিলিয়ন 10 লাখ 1 মিলিয়ন, তাহলে 7,711 মিলিয়ন টন চায়না এক নম্বরে, এবং তারা পৃথিবীর 13.3% কার্বন নিঃসরণ তারা করে থাকে এক নম্বরে। 2 নম্বরে হচ্ছে আমাদের বাইডেন ভাইয়ের দেশ ইউএস, 5,000, আর ওরা করে 7,000, 5,425 মিলিয়ন টনস, মিলিয়ন টনস 2 নম্বরে। 3 নম্বরে ইন্ডিয়া কই? 3 নম্বরে ইন্ডিয়া 1,602 মিলিয়ন টন, 3 নম্বরে ইন্ডিয়া। 4 নম্বরে রাশিয়া, ইন্ডিয়া হচ্ছে 8.7%। তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি দেশ হইলেও একটা বিষয় মাথায় রাখতে হবে, ইন্ডিয়া কিন্তু পলিউটার, ইন্ডিয়া ইমিটার, এবং পৃথিবীর 3rd নাম্বার পলিউটার। আর আমরা কিন্তু পলিউটার না, আমরা হচ্ছে 0.03, একও না, 1 টনও না, আর ওরা হচ্ছে 1000 মিলিয়ন টন, আর আমরা হচ্ছে 1 পয়েন্টও না, 0.03 টন, আর ওরা করে 1000 মিলিয়ন টন। তাহলে ইন্ডিয়া কিন্তু, ওরা কিন্তু এই বিশ্বের ক্ষতির জন্য দায়ী, যেমন চায়না দেয়, যেমন রাশিয়া দেয়। তো আমরা সবসময় বলি কি উন্নত বিশ্ব তারা এর জন্য দায়ী, ইন্ডিয়া কিন্তু উন্নত বিশ্ব না। আমাদের যে 100% স্যানিটেশন কভারেজ আছে, ওদের 100% স্যানিটেশন কভারেজ নেই, কিন্তু ওরা কিন্তু পলিউশন বেশি করতেছে। তাহলে শুধু উন্নত বিশ্ব যদি বলি তাইলে কিন্তু হবে না। চায়না কিন্তু এখন উন্নত বিশ্ব না, চায়না এশিয়ার মধ্যে একটা রাষ্ট্র, সে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি না, সে কিন্তু এশিয়ান একটা কান্ট্রি। এবং তাহলে দেখো 3টা দেশের মধ্যে 2টাই এশিয়া, চায়না এশিয়ার 1 নম্বরে, ইন্ডিয়া 3 নম্বর এশিয়া, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি এশিয়া। আরেকটা হচ্ছে যে ভাই, জলবায়ু পরিবর্তনের কারণে কি শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হই, ওরা ক্ষতিগ্রস্ত হয় না? এটা ওই দিন বান্দরবনে মনে কথা হচ্ছিল, তো ওরাও ক্ষতিগ্রস্ত হয়। যখন ভেনিস পার্লামেন্ট তারা ক্যান্সেল করলো ক্লাইমেট বিলকে, তারা পাস করবে না, পরের দিন ভেনিস পার্লামেন্ট পানিতে ডুবে গেছে অটোমেটিকলি। এমন সেকেন্ডলি যখন বরিশাল ডুবতেছিল, ওই একই সময় বরিশালকে বলে বাংলার ভেনিস, সেও ডুবছে, আর আসল ভেনিসও ডুবছে। দ্বিতীয়ত যখন ডোনাল্ড ট্রাম্প সে যখন প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসলো, তাকে 3টা ঘূর্ণিঝড় ইফেক্ট করছে, একটার নাম হার্বি, একটার নাম ইরমা, পরে আরেকটা কি জানি,
এর মধ্যে পুর্তরিকোর একটা খুব গান তোমরা শুনছো, ওই যে আবুল মাল আব্দুল মুহিতকে ই করিডোরে, মনে আছে গানটা? মনে থাকলে মনে করতে পারো। একটা গান ছিল পুর্তরিকো। ওই পুর্তরিকোর শাসন করে হচ্ছে ইউএস শাসন করে। সেই ঘূর্ণিঝড়ের হারবিতে সেই পুর্তরিকো পুরো ধ্বংস হয়ে গেছে। ইউএস সেই পুর্তরিকোতে কোনো হেল্প করতে পারে না। তাহলে নিজের শাসনের একটা দেশকে যে কোনোভাবে হেল্প করতে পারে, তাইলে ওদের দেশও ক্ষতিগ্রস্ত হয়। এখন বড়লোকের অ্যাক্সিডেন্ট করলে আর গরিবের অ্যাক্সিডেন্ট করলে তফাৎ আছে। বড়লোকের কোভিড হইলে আর গরিবের কোভিড হইলে তফাৎ আছে। তোমার আমার কোভিড হইলে আমরা বেড পাবো না, খালেদা জিয়ার কোভিড হইলে লন্ডন চলে গেছে। তাইলে ক্লাইমেট ক্রাইসিস, ডিজাস্টার ধনীকে এবং গরিবকে সমানভাবে এফেক্ট করে না। যে গরিব তাকে বেশি এফেক্ট করে, যে ধনী তাকে এফেক্ট করলে সে টাকা দিয়ে সেটাকে কাট করতে পারে। গরিবের কোপিং মেকানিজম খুবই নির্মম। গরিব যখন দেখে ডিজাস্টারের কারণে তার ফ্যামিলিতে বার্ডেন বেড়ে গেছে, সে তার ছোট ছেলেটাকে শিশুশ্রমে পাঠিয়ে দেয়, যেন একটা ছেলে যেন 100 টাকা 200 টাকা ইনকাম করে আনতে পারে। মেয়েটা মাথার বোঝা খাওয়াইতে পারতেছে না, মেয়েটার বিয়ে দিয়ে দিল, বোঝা কম। কিন্তু ওই যে শিশুটা শিশুশ্রমে চলে গেল, তার সারা জীবনের পড়াশোনা, তার সারা জীবনের ডেভেলপমেন্ট, তার সারা জীবনের হিউম্যান ডিগনিটি ওইখানেই বন্ধ। যে মেয়েটার বিয়ে হয়ে গেল, তার সারা জীবন নির্যাতন, তার সারা জীবন এবং সমস্যা কমলো না, সমস্যা অনেক ক্ষেত্রে বাড়লো। কারণ চাইল্ড ম্যারেজ, ওই মেয়ের ম্যাচুরিটি নাই, মেন্টাল ম্যাচুরিটি নাই, দেখবে পরে ঝামেলা হবে, পরে আবার ব্যাক করবে। দিন শেষে গার্মেন্টসে তার সলিউশন। গার্মেন্টস করে বাংলাদেশকে কি হবে? বাংলাদেশের অর্থনীতি বাড়বে, জিডিপি বাড়বে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানের পিছনে সবচেয়ে বেশি কাজ করে অশিক্ষিত এবং অদক্ষ মানুষ। যারা আমরা শিক্ষিত, যারা আমরা দক্ষ, আমাদের অবদান খুবই কম। বাংলাদেশের এই যে জিডিপি, এই বাংলাদেশ কোভিডের মধ্যে আবারও সে হ্যাট্রিক করছে ফরেন ফান্ডে। কাদের টাকা? টাকাটা হচ্ছে যারা অদক্ষ, অশিক্ষিত, শ্রমিক, কামলা, তারা বিদেশ দিয়ে টাকা পাঠাইছে, ডলারের মঙ্গা পাঠাইছে। এটা দিয়ে আমরা বাংলাদেশ এখন খুবই এশিয়ার মধ্যে টাইগার হয়ে যাইতেছি। কিংবা দেশের মধ্যে কোনো ইনকাম নাও থাকলেও আমাদের যে গার্মেন্টসে কারা কাজ করে? সবচেয়ে যারা খুবই খারাপ অবস্থায়। গার্মেন্টস চলে শুধু একটা কারণে, বাংলাদেশের শ্রম শক্তির দাম খুবই কম, কম টাকায় শ্রম পাওয়া যায়, একরকমের দাসত্ব। সেই লোকগুলো আমাদের গার্মেন্টস সেক্টরকে এগিয়ে দিচ্ছে, লাভবান হচ্ছে গার্মেন্টস মালিকরা। এমন আমার কৃষকরা তারা, আমরা যেমন কথকরা আরণ্যক করে, আমরা ইউথনেট করি, কৃষকরা ফসল ফলায় একই। তার যদি ফসল বাম্পার ফলন হয় তাইলেও লস, তার যদি ফসল না ফলে তাইলেও লস। সে হচ্ছে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখে। টাকা খাওয়া যায় না, কিন্তু ফসল খাওয়া যায়। সেই ফসলটা কিন্তু তারা কিন্তু এনশিওর করে থাকে। কিন্তু তাদের কোনো ডিগনিটি কি এই সমাজে আছে? এই সমাজে কি একজন কৃষককে যথাযথ মর্যাদা পায়? আমরা একজন কৃষকের সন্তান কি বলতে পারবো বড় গলায় আমি একজন কৃষকের সন্তান? একজন ডিসির সন্তানের জায়গায় কৃষকের সন্তানের সম্মান বেশি হওয়া উচিত ছিল। আমরা সেই সম্মান করি, এবং আস্তে আস্তে বাংলাদেশের বড় একটা ক্রাইসিস হবে, কৃষক পাওয়া যাবে। কারণ যখন শিক্ষক চলে যাচ্ছে, নতুন শিক্ষক জয়েন করতেছে, নতুন সাংবাদিক জয়েন করতেছে, এনজিওতে নতুন এনজিওর লোক জয়েন করতেছে, গভর্নমেন্ট কর্মকর্তা বিসিএস দিয়ে নতুন লোক জয়েন করতেছে। কৃষিতে কতজন নতুন, যে বাপদাদার চলে যাওয়ার পর তার ছেলে কিংবা অন্য কেউ নতুন কৃষিতে জয়েন করতেছে। তো বাংলাদেশে বড় একটা ক্রাইসিস দেখা দেবে কৃষির মেকানাইজেশন, অর্থাৎ নতুন কৃষক আসবে না। কৃষক আসবে কারা? আমরা এই পড়াশোনা করবে প্রাণ কোম্পানির ফার্মিং করবে, আমাদের পজিশনের নাম থাকে ফার্মার। এই কিন্তু সেই ফার্মিং এর হাতে যখন কৃষি চলে যাবে, তখন তারাও হচ্ছে সেই ক্যাপিটালিজম, তারাও হচ্ছে সেই কলোনিজম। তারা কিন্তু এখন আমরা যে সস গুলো যে খাই, জুস গুলো যে খাই, এর গুণগত মান, এর সেফটি কতটুকু বাংলাদেশের জন্য 100% ভালো আমরা জানি না। তাহলে এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আমরা পড়তে যাব। আরেকটু হচ্ছে গড়ের খেলা, যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। আমি ধরো 1 লাখ টাকা বেতন পাই, কথক 1000 টাকা বেতন পাই। যখন গড় আয় করা হবে সমান সমান, হয় আমি 50,000, কথক 50,000, এমন করে পাই। কিন্তু কত কি 50,000 টাকা সে স্যালারি পাচ্ছে না। তো যখন গড় করা হচ্ছে, বাংলাদেশের যখন যত ডেভেলপমেন্ট ইন্ডিকেটর দেখা হয় গড় আয়, তাহলে কারো তো হাজার হাজার কোটি টাকা আছে, আর কারো তো মাসেও 20,000 টাকা ইনকাম নেই। গড় করলে কি? গড় করলে সবাই সমান। তাহলে এই গড় দিয়া, এই জিডিপি দিয়া আসলে মাপতে চলবে না। যেমন ভুটান ওরা মাপে হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স দিয়া। তাহলে এই গড় হচ্ছে বোনাস। আবার প্যারিস এগ্রিমেন্টে যে নেট জিরো বলা হচ্ছে, নেট জিরো মানে কার্বনকে শূন্য করা। নেট জিরো কখনোই শূন্য না। নেট জিরো মানে হচ্ছে ওরা আরো 10-15 বছর কার্বন নিঃসরণ করতে পারবে, করার পর ওরা ক্যাপ করবে, মানে থামাইবে, তারপর নেট জিরো নামে একটা কিছু হবে। কিন্তু প্যারিস এগ্রিমেন্ট তাহলে তাদেরকে কার্বন নিঃসরণ করে আরো সুযোগ করে দিবে এমন। তো এটা লাগবে হচ্ছে রিয়েল জিরো, কিংবা এটা হইতে হবে যে শূন্যেরও নিচে কার্বন নিঃসরণ কমাইতে হবে। তো
এবং কিভাবে কার্বন নিঃসরণ কমাবে? এর জন্য তাদের টেকনোলজি ট্রান্সফার দরকার আছে। এর জন্য তারা সোলার, রিনিউয়েবল, হাইড্রোলজি, জলবিদ্যুতের চাইতে উইন্ড মিল, এইসব জায়গায় যত ওরা এবং আমরা ভালো করতে পারবো, অত কার্বন নিঃসরণ করা সম্ভব হবে। এবং ক্লাইমেট চেঞ্জের নিয়ে শুধু যে ডোনাল্ড ট্রাম্প কিংবা বরিস জনসন কিংবা প্যারিস এগ্রিমেন্ট না, আমি কি খাবার খাচ্ছি এইটাও ক্লাইমেট একটা অ্যাকশনের অংশ। আমি যে ফসলটা খাচ্ছি, এই ফসলটা কি প্ল্যান্ট বেসড ডায়েট, এটা কি মাঠে চাষ করা না ফার্মিং করা? আমি যে মুরগির যে চাবাইতেছি, গরুর মাংস খাইতেছি, এই গরুর মাংসে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হইতেছে এটা কি আমি জানি কিনা? আমি যে পোশাকটা পরতেছি, আমার জিন্স তৈরিতে কত হাজার কার্বন ফুটপ্রিন্ট লাগছে, কত হাজার ওয়াটার ফুটপ্রিন্ট লাগছে, সেটা আমি জানি কিনা? জানার পর আমি সেইটাকে রিডিউস করতেছি কিনা, এটাও কিন্তু একটা চিন্তা করতে হবে। আমি একটু ওয়াটার ফুটপ্রিন্ট নিয়ে কথা বলতে চাই। আমি যদি বলি, বলো 1 কাপ চায়ের ওয়াটার ফুটপ্রিন্ট কত? কে বলতে পারবে? 1 কাপ চা তৈরিতে কত কাপ পানি লাগে? 1 কাপ। 1 কাপ। কেউ বলবে 1.5 কাপ। কে বলতে পারবে যে 1 কাপ চায়ে কত কাপ পানি লাগে? 100 কাপের বেশি ভাইয়া। তুমি পরে কও, ওরা কও। বলো, কে বলবে কত কাপ লাগে? চা পাতা উৎপাদনের সময় যত প্রয়োজন হয় সেইটা অনেক হিসাব টিসাব করে। আর কেউ? ওয়াটার ফুটপ্রিন্ট আমি তোমাদের কিছু দেখাই। ওয়াটার ফুটপ্রিন্ট ক্যালকুলেটর। 1 কাপ টি। সো এটা তোমরাও দেখতে পারবে, তোমরা যদি গুগলে সার্চ করো তোমরা দেখতে পারবে। আমি একটু তোমাদের একটু দেখাই। আমার কি এই স্ক্রিন দেখতে পারতেছো না? জি ভাই, দেখা যাচ্ছে। তাহলে কি বলতেছে গুগল? গুগল কিছু বলছে? গুগল কি বলে? কে দেখতেছো? 30 লিটার। 30 লিটার। 30 লিটার। কিসে 30 লিটার? 1 কাপ চায়ের ফুটপ্রিন্ট 30 লিটার ওয়াটার ফুটপ্রিন্ট। এটা কি সবাই দেখতেছে না আমি একাই দেখতেছি? দেখতেছি ভাইয়া। এটা কি সত্য না মিথ্যা? তো সত্যই হবে, গুগলে যখন দিছে। এটা গুগল থেকে দেওয়া এবং নিচে দেখো ওয়াটার ফুটপ্রিন্ট গ্লোবাল এভারেজ কোথা থেকে? এটা ac.uk, ইউকে এর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে বের হয়েছে। এবং গুগল এটাকে বলতেছে যে 30 লিটার, এখানে স্পষ্ট লেখা হচ্ছে 30 লিটার গ্লোবাল এভারেজ ওয়াটার ফুটপ্রিন্ট, 30 লিটার অফ ওয়াটার অফ 1 কাপ অফ টি। তাহলে 1 কাপ চা আমরা মনে করি 1 কাপ চা, বড় জোর 1.5 কাপ পানি লাগতে পারে, কিন্তু 1 কাপ চা শুধু 1 কাপ চা না, 1 কাপ চা 30 লিটার পানি। এখন দেখি ওয়াটার ফুটপ্রিন্ট টি শার্ট। একটা টি শার্টে কত লাগতে পারে? শায়লা শবনম। এই রিচি কি আসছে? রিচি শায়লা শবনম। সে তো আসছে। এই রিচি বলো 1 কাপ চায়ে কতটুকু পানি লাগে? ভাইয়া তোমরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলা জাস্ট তখনই আমি বুঝলাম না, মানে কথাবার্তা শুনতেছি না। দেন তুমি তো দেখলাম, আমি আবার জয়েন করলাম, আমি না কিছু শুনি নাই। তুমি বলো 1 কাপ, না সমস্যা নেই, 1 কাপ চায়ে কত কাপ পানি লাগে? 1 কাপ। কনফার্ম? হ্যাঁ। কিন্তু ওরা তো বলতেছে 30 লিটার লাগে, এটা কি সত্য? লিটার টিটার বুঝি না, 1 কাপ চায়ে 1 কাপ পানি লাগবে, এই তো। তাহলে আমি একটু তোমার একটু দেখাই। দেখাও। What footprint of 1 cup tea? 1 cup tea. তুমি তো আমাকে ফুটপ্রিন্ট জিজ্ঞেস করো নাই। ফুটপ্রিন্ট ওইটাই, মানে 1 কাপ চায়ে কতটুকু পানি লাগে, কত দেখতে পাচ্ছ? হচ্ছে লিটারস। কেমনে আচ্ছা সম্ভব এটা?
এক কাপ চায়ে কেন 30 এখন 30 লিটার দেখাই, হ্যাঁ তুই 30 লিটার পানি কে গায়েব করে ফেলাইছো? আগে কত দেখাইছে? কি বুঝি না, কে বলতেছে? ফিরোজ ভাই নাকি? যে এক কাপ চা তৈরি করতে রিসি যদি 1 কাপ পানি লাগে, হ্যাঁ তাহলে তো হ্যাঁ 30 হ্যাঁ, লিটার পানি রিসি আগে খাইয়ে ফেলাইছে। খাইতেও পারে, রোজায় যেরকম করে ধরছে না খাইতেও পারে। ভাইয়া, আল্লাহ, আমি রোজাদার। তাহলে এইটা কি জানতা যে এক কাপ চায়ের ওয়াটার ফুটপ্রিন্ট 30 লিটার? ভাই 30 লিটার কই গেল? কে বলতে পারবে 30 লিটার কই গেল? কে যেন বলছিল, একটু আরেকটু ক্লিয়ার করো। মুনা বলছিল সম্ভবত। আমি বলবো একটু। হ্যাঁ একটু আপনি বলেন। এটা বলো। হচ্ছে আমরা যদি 1 কাপ চা বানাইতে চাই তাহলে প্রথমে তো আমাদের চা, চিনি এবং চার পাতা লাগে। তো আমাদের চার পাতা মানে হওয়ার জন্য ওই গাছটাতে যে পরিমাণ পানি দেয়া লাগে, আর হচ্ছে চিনি হচ্ছে আখ দিয়ে যে আসে, ওই আখ বানাইতে যে পরিমাণ পানি লাগে, এই সব মিলায়ে হচ্ছে 1 কাপ চায়ের মোট পানির পরিমাণ, ওটা হচ্ছে 30 লিটার। তাহলে Right. যদি ওইটা হচ্ছে আদা চা হয়, তাহলে ওই আদার যে পানিটা নিয়ে ওইগুলো থাকবে না? হ্যাঁ তাহলে তখন 30 লিটারের বেশি হয়ে যাবে না? হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা এভারেজ। মেবি গড় হিসেব এটা হচ্ছে করছে। গড় হ্যাঁ, গড়। এভারেজ। এটা বলা আছে কি গ্লোবাল এভারেজ। গ্লোবাল এভারেজ ওয়াটার ফুটপ্রিন্ট অফ 1 কাপ অফ টি। তো আমরা আরো কিছু ওয়াটার ফুটপ্রিন্ট দেখি যেটা তোমাদের একটু জানা দরকার আছে। তো এইটা যখন বুঝবা তখন 1 কাপ চা নষ্ট করবা, আর যখন এটা না বুঝবা তখন তো 1 কাপ চা নষ্ট করবা। 30 লিটার পানি, আমাদের একটা টয়লেটের ফ্লাশে যে পরিমাণ পানি নষ্ট করি, সেই পানি দিয়ে আফ্রিকার একটা ফ্যামিলির একদিনের পানি চলতে পারে, যে পানিটা আমরা ফ্লাশে নষ্ট করি। এখন দেখি কিছু ইন্টারেস্টিং তথ্য আছে এখানে। এইটা দেখো, ওয়াটার ফুটপ্রিন্ট অফ ডিফারেন্ট ফুড। 1 কেজি চকলেটে 24,000 লিটার পানি লাগে। 1 কেজি চকলেট খাও মজা করে, কিন্তু পানি লাগে 24,000 লিটার। 1 কেজি গরুর গোস্ত বিফ 15,500 লিটার পানি লাগে ওয়াটার ফুটপ্রিন্ট, এবং এটা একেবারে সোর্স দেওয়া আছে waterfootprint.org, সায়েন্টিফিক তথ্য। 1 কেজি অলিভার্স 4,400 লিটার পানি লাগে। এখন এই যে পানির কাহিনী বুঝছো, পিঙ্কি বলতেছিল না, দেখো 1 কেজি চিনিতে 1,500 লিটার পানি লাগে। তাহলে ওই যে 30 লিটারের পানির হিসাব আসছে, তুমি কয় চামচ পানি দিছো ওইতে, চিনি দিছো, সেটা কিন্তু এখানে কাউন্ট হিসাবে কিন্তু আসছে। 1 কাপ কফি 140 লিটার। তাহলে 1 কাপ কফি মানে শুধু 1 কাপ পানি না, 1 কাপ কফি মানে হচ্ছে 140 লিটার পানি। এবং এখানে কারা কত ওয়াটার ফুটপ্রিন্ট নষ্ট করে সেটাও আছে। দ্য হাইয়েস্ট ওয়াটার ফুটপ্রিন্ট পার ক্যাপিটা অনুযায়ী, সেখানে ইউনাইটেড স্টেটস 19%, গ্রিস 35%। এরা হচ্ছে টোটাল ওয়াটার ফুটপ্রিন্টে তারা ইউজ করে। সো এই গেল ওয়াটার ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট একটু দেখবো, একটু কার্বন ওয়াটার ফুটপ্রিন্ট টি শার্ট। আমি একটু টি শার্ট দেখতে, জিন্স দেখি, জিন্স বানান কি? প্রিয়াম জিন্স বানান কি? আছে কি লোকজন না নাই চলে গেছে? আছি ভাইয়া। সো এখানে একটু আমরা একটু জিন্স দেখি, কই গেল কি? আরে ভাই, এই এখানে ওরা বলতেছে 76 লিটার অফ ওয়াটার টু প্রডিউস 250 ml গ্লাস অফ বিয়ার, অর্থাৎ 1 গ্লাস বিয়ার তৈরিতে 76 লিটার পানি লাগে। 109 লিটার লাগে হইছে 150 ml গ্লাস অফ বিয়ারের। এখানে ওরা বলতেছে 132 লিটার অফ ওয়াটার টু প্রডিউস অফ 125 লিটার কাপ অফ কফি। 196 লিটার অফ ওয়াটার টু প্রডিউস এ 16 গ্রাম
60 গ্রামে, একটা 60 গ্রামের ডিমে 196 লিটার পানি লাগে। 237 লিটার অফ ওয়াটার টু প্রডিউস 1 কেজি লেটুস। এটা কি? এটা মানে ইচএস নাশপাতি মেবি। ব্রেড 1600 লিটার ওয়াটার লাগে প্রডিউস 1 কেজি অফ ব্রেড। 2497 লিটার ওয়াটার প্রডিউস 1 কেজি রাইস। তাইলে দেখো এই যে ধান, বাংলাদেশ ধান চাষ করে, তাহলে 1 কেজি ধানে তার লাগে 2497 লিটার পানি। তাহলে কি পরিমাণ পানি আমরা ধান খেতে আমাদেরকে দিতে হয়? তাহলে আমরা এটা আমাদের জানা খুব দরকার যে ওয়াটারের ভ্যালুটা কত, বা ওয়াটারটা মানে কি পরিমাণ আমরা দরকার হয়। আমি দেখেছি টি শার্টের একটু মিল্ক 2500 লিটার পানি লাগে, 250 ml গ্লাস অফ মিল্ক। এক গ্লাস দুধে ওয়াটার ফুটপ্রিন্ট 2500 লিটার। 1 কেজি চিকেনে, যারা চিকেন আমরা কসমস করে খাই, চিকেন ছাড়া আমাদের চলে না, চিকেনে 4325 লিটার লাগে 1 কেজি চিকেন তৈরিতে। এই আসছে আমাদের কটন, তাহলে 1 কেজি কটন তাতে লাগে 10,000 লিটার। 250 গ্রাম অফ কটন ইউজ টু মেক এ টি শার্ট। একটা টি শার্টের আমি কার্বন ফুটপ্রিন্ট বাদ, কার্বন কতটুকু নিঃসরণ হয়েছে সেটা আমি পরে হিসাব করব, পরে করি। পানি কতটুকু লাগছে? 250 গ্রামের একটা টি শার্টের জন্য 2500 লিটার পানি লাগে। 800 গ্রাম কটন ইউজ টু মেক এ পেয়ার অফ জিন্স ইউজেস 8000 লিটার অফ ওয়াটার। অনেকে বলে যে প্যান্ট ধুইতে পানি লাগে, প্যান্ট ধোয়া তো পরের কথা, প্যান্ট তৈরিতে অর্থাৎ 1 পেয়ার অফ জিন্স অর্থাৎ এক জোড়া জিন্সে 8000 লিটার পানি লাগে। তো এইটা যেন অন্তত আমরা যেন একটু মাথায় রাখি, এটাই আমাদের জন্য এনাফ হবে। ওকে, তাহলে আমি এখানে একটু ব্যাক করি এবং তোমাদের কাছ থেকে একটু শুনি যে আজকের সেশন থেকে তাইলে আমাদের কি তোমরা বুঝতে পারলা। স্টপ। ওকে, এখন বলো কেউ কিছু বলবা না? লোকজন চলে গেছে। আমি একটু বাংলা একটু স্লাইড দিয়ে শেষ করি আজকের আলোচনাটা। জানি বোরিং হয়েছে, বাট রিক্যাপটা হচ্ছে যে আবহাওয়া হচ্ছে কোন একটি স্থানের নির্দিষ্ট দিনের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বাতাস, মেঘ ইত্যাদি সবকিছু ওই স্থানের সময়ের আবহাওয়া। জলবায়ু 25 থেকে 50, কিন্তু আমরা নরমালি 30 বছরকে আমরা আবহাওয়া বলে ধরি। এর সাথে আমরা কার্বন, বায়ুমণ্ডলে CO2, CO, মিথেন, নাইট্রাস অক্সাইড, ব্ল্যাক কার্বন, ওয়াটার ভ্যাপর, এইগুলা যে তাপমাত্রা যে ধরে রাখে এটা গ্রিন হাউস গ্যাস। সূর্য থেকে প্রয়োজনীয় শক্তির প্রয়োজনীয় পরিমাণ পৃথিবীতে আসার পরিবর্তন, সূর্যের তাপ এবং সেটা প্রতিফলন না হওয়া, এইগুলো মূলত জলবায়ু পরিবর্তনের নিয়ামক। সো এটা 1700 শতাব্দীতে শিল্প বিপ্লব, তখন থেকেই কার্বন নিঃসরণটা বেড়ে চলছে, যেটা মানব সভ্যতা, জীববৈচিত্র্য সবকিছুর জন্য আজকে হুমকি এবং পৃথিবীর অস্তিত্বই টিকিয়ে রাখার জন্য একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। সো এই সংকট কি কি? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে পরিবর্তন হচ্ছে জলবায়ুর, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সমুদ্রস্ফীতি, তাপমাত্রার উত্থান পতন, অসময়োচিত অনিয়মিত বৃষ্টিপাত, ইরাটিক রেইনফল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, খরা, নদী ভাঙন, তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মানে মাত্রা এবং তীব্রতা এগুলা নরমাল, কিন্তু এর মাত্রা তীব্রতা বৃদ্ধি পাওয়া, স্বাস্থ্য ক্ষতি সহ আর্থসামাজিক পারিবেশিক ক্ষতি হচ্ছে, যা দেশের সার্বিক উন্নয়নে প্রভাব ফেলছে। এখন ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় একটা হচ্ছে মিটিগেশন, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। একটা হচ্ছে মিটিগেশন মানে কার্বন নিঃসরণ হ্রাস করা, কার্বনকে কাট করা। অভিযোজন হচ্ছে পরিবর্তিত জলবায়ুতে, এই গরমের মধ্যে, এই বর্ষার মধ্যে, এই বন্যার মধ্যে বেঁচে থাকা, ঠিক মানে মানিয়ে নেওয়া। আর সহনশীলতা হচ্ছে টিকে থাকা এবং ঘুরে দাঁড়ানো। আমি এই পরিস্থিতিতেই থাকবো, এবং এইটা এখন বিশ্বের সবচেয়ে আলোচিত শব্দ, সহনশীলতা। সেটা কোভিড এর বিরূপ পরিস্থিতি হোক, সেটা ঘূর্ণিঝড় হোক, সেটা জলবায়ু পরিবর্তন হোক, এই যে রেজিলিয়েন্স শব্দটা, এই রেজিলিয়েন্স শব্দটা এখন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো বাংলাদেশ যেহেতু ক্ষতিগ্রস্ত দেশের সবচেয়ে শীর্ষে, তাহলে এই দেশের জনগণের অস্তিত্ব, জীবিকা রক্ষার জন্য জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদেরকে এগিয়ে আসা দরকার। এবং এসডিজির যে কথাটা বলা আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তার একটা বড় পিলার হচ্ছে তোমার
ক্লাইমেট, মানে এটা বলে ইকোনমিক্যাল, এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল। এসডিজির 3টা পিলার, একটা অর্থনৈতিক, একটা পরিবেশগত আর একটা সামাজিক, এবং 5P বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে পিপলস, একটা হচ্ছে প্ল্যানেট, প্রসপারিটি, পিস, পার্টনারশিপ। তো ওই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে আমাদেরকে এটা লাগবে। তো এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কাউকে পিছিয়ে না রেখে। আমরা যেন কি, আমরা এক তো পলিসির জায়গায় কাজ করা, এর পাশাপাশি আমরা যেন আমাদের ঘরের বিদ্যুৎ, বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহারে সচেষ্ট হই, পানি ব্যবহারে মিতব্যয়ী হই, গাছপালা লাগাই। কিন্তু শুধু গাছ লাগাইলে সলিউশন নাই, গাছ লাগাবো আমরা, কিন্তু শুধু গাছ লাগানো, শুধু ওই প্লাস্টিককে রিসাইকেল করা আসলে জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র সলিউশন না। এবং আমাদের জীবন যাপন, সব জীবন প্রণালী যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। কারণ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি শুধু ওই ইউথনেটের জন্য না বা আরণ্যকের জন্য না, এটা তোমার নিজের জন্য, নিজের প্রজন্মের জন্য, এই পৃথিবীর জন্য কন্ট্রিবিউশন। তুমি পৃথিবীতে জন্ম নিছো বললে তোমার পৃথিবীর প্রতি কিছু দায়বদ্ধতা আছে। তুমি ফ্যামিলিতে জন্ম নিয়ে যেমন মা বাবার প্রতি দায়বদ্ধ আছে, এই পৃথিবীর নাগরিক হিসেবে তোমার কিছু দায়বদ্ধতা আছে। যেমন করে তোমরা ওই কবিতাটা জানো যে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দীপ্ত অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। তুমি তোমার নবজাতকের কাছে, তুমি তোমার প্রজন্মের কাছে তুমি কোন পৃথিবী রেখে যেতে চাও, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমার জায়গা থেকে প্রেজেন্টেশন শেষ, অনেক বেশি বেশি লেকচার হলো। এখন তোমরা একটু বলো, তোমাদের রিফ্লেকশন বলো, তোমাদের ফিডব্যাক বলো। সন্ধ্যা, আমার একটা প্রশ্ন ছিল বলো। যে আসলে আমরা দেখি যে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট মোটামুটি যারা আছে তারা অনেক বেশি ইউএস কে অ্যাকাউন্টেবল করে এই হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের এই বিষয়ে বা মিটিগেশনের এই বিষয়ে, কিন্তু চায়না, ইন্ডিয়া এই সমস্ত দেশকে নিয়ে অতটা কথা বলতে দেখি না, যেখানে সবচেয়ে বেশি কার্বন এমিশন করতেছে চায়না। তো এটা কেন? ওকে, আর কারো কোনো প্রশ্ন? আমি তাহলে কথকের প্রশ্নের অ্যান্সার করি। সো ইউকে, ইউএসএ এরা হচ্ছে বড় কলোনিস্ট। যেমন কখনো যুক্তরাজ্যের সূর্য অস্তমিত যাবে না, অর্থাৎ এর রাজ্য এত বড় ছিল, কোনো এক দেশে তার সূর্য ডুবলে অন্য কোনো দেশে তার সূর্য মানে উদয় হচ্ছে, এবং সেটাও ইউকের। ইউকের এই পৃথিবীর অর্ধেক ভূখণ্ড ওরা নিজেরা শাসন করে। তো এর জন্য মানে ঐতিহাসিক ভাবেই, এখন তো ইদানিং চায়না বাড়তেছে, ইন্ডিয়া বাড়তেছে, কিন্তু শিল্প বিপ্লব কারা শুরু করেছিল? শিল্প বিপ্লব কিন্তু এরা করেছিল, ইউএস এবং ইউকে। এবং কার্বন নিঃসরণ শুধু আজকের লেভেলে কমাইলে হবে না, তাদের ওই লেভেলে তখন পৃথিবীর তাপমাত্রা কত ছিল এটাকে সেই হিসাবে কিন্তু ওরা কমাইতে হবে। তো যেহেতু, এবং আমরা জানি যে ওরা কত বড় কলোনিস্ট ছিল, কত বড় ক্যাপিটালিস্ট ছিল। আমাদের বাংলাদেশের তাঁতিদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল মসলিনে, জানো? মসলিন না, মসলিনই তো, ওই মসলিন কিন্তু রানীর জন্য উপহার দেওয়া পর্যন্ত হয়েছিল। সে মসলিনের জন্য বাংলাদেশের তাঁতিদের হাতের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল, যেন তারা এই মসলিন তৈরি না করতে পারে, প্রথমত। দ্বিতীয়ত, তোমার ফসলের জমি তোমার, কিন্তু সেইটা তুমি ধান চাষ করতে পারবে না, তুমি গম চাষ করতে পারবে না, তোমাকে চাষ করতে হবে নীল। নীল যদি চাষ না করো তোমার উপরে অত্যাচার, যেটা নিয়ে তোমরা জানো নীলকুঠি, নীল বিদ্রোহর কাহিনী, নীল দর্পণ নাকি কি দর্পণ, নীল দর্পণ। তাহলে কেন ইউকে কে তুমি অ্যাকাউন্টেবল করবে না? তো ওই কারণে, হিস্টোরিক্যাল কারণে ইউকে কে অ্যাকাউন্টেবল করা হয়, হিস্টোরিক্যাল। এবং ইউএস হচ্ছে ওর নিজে কলোনিস্ট, এবং ওকে অনেক দেশ ফলো করে, অস্ট্রেলিয়া। তো ওদেরকে যেমন অ্যাকাউন্টেবল করতে হবে, এখন বর্তমান সময়ে যারা কার্বন ইমিশন করে, চায়নাকে, ইন্ডিয়াকে, তাদের নিয়েও কথা বলতে হবে। এর মানে আমি বলতেছি না তুমি ইউকে কে, ইউএস কে শুধু বলো, কিন্তু যদি আমরা বলি উন্নত দেশই দায়ী, তাহলে কথাটা কিছুটা কারেক্ট না। কারণ এখনো চায়না সেই উন্নত বিশ্ব না, উন্নত দেশ কিন্তু উন্নত বিশ্বের এখনো মধ্যে পড়ে না, এশিয়ার একটি দেশ। ইন্ডিয়া এখনো উন্নত বিশ্ব কোনো কিছুই না। ইন্ডিয়ার এখনো তাদের স্যানিটেশন কভারেজ অনেক নিচে, তাদের পানির কভারেজ অনেক নিচে, বাট তারা শিল্প কাজ করতেছে, কয়লা পোড়াইতেছে, এই কিন্তু এমন পোড়াইতেছে তারা এখন গ্লোবাল থার্ড লেভেলে আছে। তার নিজের দেশে পড়ে সে রামপালে ফান্ড করে রামপালেও পোড়াইতেছে। এবং অনেক দেশ, জাপানের মতো দেশ, তারা নিজেরা খুব ভালো ভদ্র মানুষ, তারা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ফান্ডিং, মাতার বাড়ি সব জাপানে। চায়না, জাপান, জার্মানি, এরা বাংলাদেশে একটা কয়লার গোডাউন বানাইতেছে, তারা তাদের দেশে পোড়াইতে পারে না, তারা আমাদের দেশে পোড়ায়। এমন ইউএস যদি সে বাংলাদেশ থেকে কার্বন নিঃসরণ হ্রাস করতে পারে, মানুষের নারীরা যে চুলায় রান্না করে, ওখানে যে উন্নত চুলা ব্যবহার করে, কিংবা ম্যানগ্রোভ ফরেস্ট তার শ্বাসমূলের মধ্যে
সে কার্বন নিঃসরণকে কনজাম করে, হাজার হাজার টন মাটির মধ্যে জমা রাখে কার্বনকে প্রকৃতিগত ভাবে। তো এইটা যদি টাকা দিয়া ইউএসএইড টাকা দিয়ে ইউএস যদি কমাইতে পারে, ধরো 5,000 টন কমাইবে, এই কমানোটা যুক্ত হবে ইউএসএ, কারণ ইউএস টাকা দিচ্ছে। কিন্তু যখন জাপান চায়না কয়লায় টাকা দিল, তখন যে কার্বন নিঃসরণটা হবে, তাহলে তার ভাগ কি পাবে না? পূর্ণ করে যদি পুণ্যের ভাগ পাও, পাপের ভাগ পাবে না। তাহলে তারা হইছে পুণ্যের ভাগ, পুণ্যের পুরো অংশই নিয়ে নেবে। সেখানে বাংলাদেশের কোনো কমবে না, বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে কমবে না, কমবে ইউএস এর অ্যাকাউন্ট থেকে। বাট সে যখন ইনভেস্টমেন্ট করে বাংলাদেশে কয়লা পড়াবে, তখন এটা যুক্ত হবে বাংলাদেশের নাম। এটাও তো একটা ইনজাস্টিস। এইসব জায়গায় আমাদের যেমন বোঝা দরকার, তেমন কথা বলা দরকার। তো আমরা একটু সবার কথা শুনতে চাই যারা আছেন, প্রশ্ন উত্তর, কারণ শুধু আমি একা বললে হবে না, লোকজন আরো মানে কমছে, 14 জন এখন, সব মিলে মোটামুটি 12 জনের মতো আছে, 25 জনে, অনেকেই মিসিং। বলো 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 বলো। কই লোকজন কই? প্রিয়াম নাই না? প্রিয়াম ভাগছে না, ও আছে তো। কই প্রিয়াম, কই বুলেট, কই হামুনিম আছে তো? দেখছো কথক ভাইয়া, আমার টিমের 3 জন আছে পুরা, ইয়াদ বাদে। দেখো মাহিম আছে, মুনিম মাঝখানে আছে, যুক্ত হয়েছিল, মাঝখানে যুক্ত ইমানও আছে। তোমাদের টিমের কি খবর ভাইয়া? এই কই আমাদের সেই ওয়াটার টেস্টার কই? নাই। হুম 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 হিসেবে তো এখন আধা ঘন্টা বাকি, 3টে থেকে 5টা, আবার একজন কমছে। কে তারপর কার কি প্রশ্ন আছে? বলো 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 বলো। কই পিঙ্কি, কই পিঙ্কি? আছি ভাইয়া। আসেন, বলো কি বুঝলো আজকে, কি নিউ লার্নিং হইলো, কি বুঝতে পারো নাই, কি মাথার উপর নিউ দিয়ে? লার্নিং হচ্ছে ওইটা যে আমি জানতাম এইটা যে 1 কাপ চা বানাইতে হলে একটু বেশি পানি লাগে, সর্বোচ্চ 2-3 কাপ লাগে, বাট এরকম 30 লিটার সেটা জানতাম না, বা এই প্রত্যেকটা এত বেশি পরিমাণ পানি লাগে সেইটা ধারণা ছিল না। এখন এটা ধারণা হচ্ছে পাইয়ে, নতুন জানছি। এখন এই কিন্তু নতুন জানছো, ধারণা হইলো। পিঙ্কি বিজ্ঞানী তো সুন্দর মতো ব্যাখ্যাটা দিয়ে দিছো। কি জানি ওই যে কোথা দিয়া গাছে পানি দেয়, সিঁড়ি আচ্ছা, উৎপাদন আমি ওইটা করতে এত করতে কি- এত বেশি পরিমাণ লাগে সেটা থেকে বুঝতে পারছি এরকম একটা হইতে পারে যে এখান থেকে হ্যাঁ, আসে। হ্যাঁ তা তাহলে ভাইয়া পাতিল ধুইতে, শোনো শোনো শোন ভাইয়া, এই যে হ্যাঁ, পাতিল ধুইতে যে পানি লাগবে ওইটা কি হিসাবে আসবে না? ওইগুলো সব ধরেই এভারেজ করে আছে। ওইগুলোও ধরা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সায়েন্টিস্টরা ধরছে। আলহামদুলিল্লাহ। পাতিল দিতে পানি লাগবে না। এখন পিঙ্কি বুঝলা যে 1 কাপ চায়ে এত লিটার পানি লাগে, তো এখন বুঝতে কি হইবে? আগে জানতা না, এখন জানছো, লাভটা কি? এখন হয়েছে আগে যে জিনিসটা নষ্ট করতাম এখন সেটা করব না। ওয়াও। আর রিচি পাতিল দিয়ে পানি নষ্ট করবে? কই যায় ভাইয়া? পাতিল দিয়ে কি পানি নষ্ট করবা? না, পানি নষ্ট করবো না, আমি পানিটা নিয়ে এমনি খুব কম নষ্ট করি। আমার ছোট বোন গোসল করতে গিয়াও যদি বেশি পানি খরচ করে আমি চিল্লাইতে থাকি, বেরো বাথরুম দিয়া। আমি এতটা সচেতন পাবলিক। ভেরি গুড ভেরি গুড। মাহিম কি অবস্থা? মাহিম বলো। মাহিম কে আছে? আর ভাইয়া জি আমি জি একটা কথা বলি। বলো। এই 2 দিন আগে দেখলাম এরকম অনেকেই এফবিতে পোস্ট করতেছে, দেন স্টোরি দিছে যে বেস্ট পার্ক, দেন এই যে পাবলিক প্লেস গুলোতে অনেক ইফতার টিফতার কইরা ইফতারির যেসব জিনিসপত্র আছে, মানে ধরো প্লাস্টিকের যেসব জিনিসপত্র ছিল, প্যাকেট ট্যাকেট সব ওখানে ফেলায় আসছে, ইভেন ফলের খোসাটা পর্যন্ত। তো আমি তখন মনে করতেছিলাম যে আমি এই রিসেন্ট কিছুদিন আগে আমি, মাহিম, আনিকা আর আমার একটা ফ্রেন্ড তাসফিয়া, আমরা হচ্ছে 4 জন বেস্ট পার্কে হচ্ছে ইফতার করতে গেছি। তো আমরা 4 জনের অনুপাতে বেশ মানে 1200 টাকার ইফতার করছি ভাই, আমরা 4 জন মিল্লা টাকা টোকা দিয়া। তো বুঝো খাবারের পরিমাণ বেশ ছিল। তো সেগুলো আমরা খায়া উঠা সব মানে একটা ছোট টুকরাও, মানে ধরো খেজুরের যে আটিটা ওইটাও পর্যন্ত আমরা নিচে রাখিনি, সব আমরা উঠায় দেন
ওই ময়লার বালতির মধ্যে রাইখা দেন আসছি। এখন এইটা মানে এইটা না যে আমরা আরণ্যকের মেম্বার এর জন্যই আমরা এটা করছি, এটা আমি মনে করি আসলে সবার মধ্যে থাকা উচিত। এন্ড যেটা কথা যে আজকে আমরা আরণ্যকে বা ইউথনেটে আজকে আমরা বেশ অনেক মেম্বার আছি, তো এখন শুধুমাত্র আমরাই যে এই কাজটা করবো সেটা না, আমি মনে করি আমাদের সাথে যেসব ফ্রেন্ড থাকে আমরা যাদের সাথে চলবো তাদেরকেও যদি হালকা পাতলা ভাবে বলা যায় তারা কিন্তু চক্ষু লজ্জার কারণে হলেও কাজগুলো করবে। তো আই থিংক যে মানুষকে আসলে বোঝানোটা বেশি জরুরি। আসলে আমরা যতই সেশন নিই যতই যা করি মানুষের মাথার মধ্যে যতক্ষণ না পর্যন্ত বা মনের মধ্যে এই বিবেকটা কাজ না করবে ততক্ষণ পর্যন্ত আজকে আমাদের পৃথিবীর উন্নতি হবে না ভাইয়া, এটা হচ্ছে মেইন কথা। তো একটা হচ্ছে নিজের আচরণ থেকে পরিবর্তন আনা এবং নিজের জায়গা থেকে শুরু করা। আমি পিঙ্কিরে বললাম পিঙ্কি ময়লা ফেলবি না, পানি নষ্ট করবি না, কিন্তু আমি পানি নষ্ট করি, আমার ফ্যামিলি নষ্ট করে, তাইলে কিন্তু হবে না। শুরু করতে হবে নিজ থেকে, নিজের আচরণগত পরিবর্তন করো, নিজেকে একটা মডেল মানুষ হিসেবে তৈরি করো যেন অন্যরা যেন তোমাকে ফলো করে না। কিন্তু তুমি লেকচার দিয়ে বেড়াইলা, ফোরাম করে বেড়াইলা, ব্যানার লইয়ে দৌড়িয়ে বেড়াইলা, কিন্তু নিজে তুমি দূষণ করো, নিজে পানি নষ্ট করো কিংবা নিজে পরিবেশকে ধ্বংস করো, তাইলে কিন্তু হবে না। তাইলে আমার যে কথাটা স্পষ্ট যে আমাদের জীবনযাত্রা, লাইফ স্টাইল, এবং এখন লাইফ স্টাইলের চেঞ্জ আসতেছে, যে আগে ওই ধরো ঈদে 5টা জামা নিতা, এখন কিন্তু সেই লাইফ স্টাইল, সাস্টেনেবল লাইফ স্টাইল চেঞ্জ আসতেছে। তো এখনো অনেক মানুষ এটা করতেছে। যারা ওই দিন ঈদে ছিল তারা হয়তো শুনছো আমাদের নাম কি ঈদার, আমি ছোট্ট একটা ভিডিও দেখাই ওয়ান শপের। ওই দিন আমরা এই সাথে একটা মিটিং করছিলাম ওই যে ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনারের সাথে। তো উনি কিছু জিনিস দেখাইছিল যে কিভাবে আমরা ওয়েস্ট ফ্রি লাইফ লিড করতে পারি। এবং এখন যে জায়গাটা হচ্ছে তোমার, দাঁড়াও এক সেকেন্ড, জিরো ওয়েস্ট শপ। ভাইয়া ওই দিন কি আমরা ছিলাম? তোমরা কি ছিলা ব্রুনাইয়ের প্রোগ্রামে? ছিলাম একটা প্রোগ্রামে, বাট ওটা জানি না কোনটাই ছিলা। দাঁড়াও এইটা একটু দাঁড়াও আমি দেখাই, দাঁড়াও এক সেকেন্ড, এটা খুব ভালো লাগবে। কি আছে নাফিস, কি আছে আমাদের নাফিস, নাফিউল আছে, দেখে কিনা আল্লাহ জান, আমি দেখি। ভাইয়া আসলে কতকের বাসার নেট গেছে গিয়া আর ওর নেট ভরা নাই দেখা ও এখন Sent you the email with the client Looking at the notes. doc now, but I think it's an older version. Can you send an updated? Monica, check your messages when you can. There's something. আমি এখন বসে আছি নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে একটা শোরুমে, জিরো ওয়েস্ট শপ। কিছুই যায় না ফেলা জীবনের ধন, এই কথাটা বাংলাতে খুব প্রচলিত একটা কথা। জীবনের ধন কিছুই যায় না ফেলা, অথচ সেই বর্জ্য রীতিমতো হয়ে উঠেছে ত্রাস। এখানে এলে বুঝতে পারবেন যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কি কি করা যায়। আমি এখন যে জামাটা পরে আছি এই জামাটার দাম হচ্ছে 40 টাকা। এটা বাই চান্স নয়, বাই চয়েস পরে আছি। একটা জামা বা একটা প্যান্ট তৈরি করতে যে পরিমাণ শক্তি খরচ করতে হয়, একবার পরা হয়ে গেল সেটা ফেলে দিলে আখেরে পৃথিবীর ক্ষতি হয়। এই ধরনের অসাধারণ সমস্ত তত্ত্বকথাকে নিজেদের জীবনে প্রয়োগ করে গড়ে উঠেছে এই দোকানটা। একবার আসবেন নাকি জিরো ওয়েস্ট শপ নিউ টাউনে, দেখতে পাবেন কাগজ দিয়ে তৈরি ফুলে পরাগরেণু না গজালেও কিভাবে প্লাস্টিকের ফুল হাওয়ায় দুলে ওঠে। একটা সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নিউ টাউনের এই জিরো ওয়েস্ট শপ। সার্কুলার ইকোনমি হলো অর্থনৈতিক উন্নয়নের প্রকৃতি বান্ধব সেই ধারা যাতে শক্তির সংরক্ষণ হয় সম্পূর্ণরূপে। এই শোরুমটা গড়ে উঠেছে সেই সব বর্জ্য জিনিস দিয়ে যা ত্রাসের মতন হয়ে উঠেছে সাম্প্রতিককালে। জলের বোতল, রঙের কৌটো, খবরের কাগজ, প্লাস্টিক আর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে এই সুন্দর উপহারের জিনিসগুলো। সর্বোচ্চ 3000 থেকে সর্বনিম্ন 20 টাকার আইটেম আছে এখানে। জামার হাতা দিয়ে জলের বোতল নেওয়ার ব্যাগ, প্যান্ট দিয়ে তৈরি মোবাইল হোল্ডার বা খবরের কাগজ থেকে তৈরি ব্যাগ, টোস্টার দিয়ে তৈরি পেন স্ট্যান্ড দেখে তাক লাগে।
কাচের বোতলের তৈরি ঝাড়বাতির আলো ছড়িয়ে যায়। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলছেন কিভাবে নিউ টাউনের এই লোকাল প্রয়াস হয়ে উঠছে গ্লোবাল। মডার্ন ইয়াং জেনারেশন তারা পরিবেশের কথা এত ভাবছে, যে ভাবনা থেকে নো প্লাস্টিক, যে ভাবনা থেকে ইকোলজি, যে ভাবনা থেকে গ্লোবাল ওয়ার্মিং, সেই ভাবনা থেকেই তারা বলছে যে যে জামা কাপড় আমরা তো ফি বছরই পুজোর সময় ওদের দেশে ক্রিসমাসের সময় লোকে নিচ্ছে, পুরোনোটার কি হচ্ছে, সেটা কিন্তু করতে অনেক ব্লিচিং, অনেক ডাই, অনেক কেমিক্যাল, অনেক শক্তি ব্যবহৃত হয়েছে। সেগুলোকে ফেলে দেওয়া পৃথিবীর পক্ষে মঙ্গলজনক হচ্ছে। অথচ অনেকেই জানেন আজকালকার জিন্স কিনছে, সে তো সে ফাটা জিন্সই কিনছে। সুতরাং আমরা যেটাকে এনকারেজ করছি সেটা হচ্ছে জামা কাপড় ফেলে দেবেন না, আমরা সংগ্রহ করে নিচ্ছি, তারপর আমরা ওটাকে মেরামত করছি বোতাম টোতাম বসিয়ে, তারপর ওটাকে থরলি ডিসইনফেক্ট করছি, তারপর ইস্ত্রি করে সুন্দর করে ধুয়ে আমরা মাত্র ধোয়ার খরচটা 20 থেকে 50 টাকার মধ্যে টি শার্ট প্যান্ট ট্যান্ট দিচ্ছি। ডোনেশন যে কেউ দিতে পারেন, আমাদের খবর দিলে আমরা ব্যাগে করে নিয়ে আসবো, বা আমাদের একটি দোকান করেছে আমরা জিরো শপ বলছি, সেখানে যখন আপনার সুবিধা বাজার করতে আরেকটা থলি নিয়ে এসে দুটো প্যান্ট আর পরবো না দিয়ে গেলাম। কিন্তু মূল কথাটা এটা না, মূল কথাটা হচ্ছে আমি রিসাইকেল জামা কাপড় পরছি পৃথিবীকে বাঁচানোর জন্য বাই চয়েস। আমার পয়সা নেই সেই জন্য আমি কিনছি তা নয়, বাই চয়েস আমি করছি। এবং ভাবতে ভালো লাগছে যে আমরা এটাকে খুব সুন্দর ব্র্যান্ডিং করছি। ব্রাউন পেপারে, অনেকটা ফ্যাব ইন্ডিয়ার কথা মনে পড়ে, ওরকম ব্রাউন পেপারের ব্যাগে ব্র্যান্ডিং করে আমরা দিচ্ছি। গর্ব করে পুরনো জিনিস পরো, পৃথিবীটাকে বাঁচাও। স্থানীয় মানুষজন তাদের গার্হস্থ্য বর্জ্য এনে জমা দিচ্ছেন এই দোকানে, আর সেখান থেকে দুটি স্বনির্ভর গোষ্ঠীর কাছে চলে যাচ্ছে এই জিনিসপত্র। ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের সৃষ্টিশীলতা দিয়ে তৈরি করছেন এইসব সুন্দর জিনিস। আমাদের বলতে গেলে ওয়েস্ট যে বটলগুলো আছে ওগুলোকে ডেকোরেট করে, কোনোটাকে ফ্লাওয়ার ভাস, কোনোটা বা ডেকোরেটেড বটল এরকম রয়েছে। তারপরে টুথপিক, নেকলেস, নিউজ পেপার ব্যাগ, তারপরে ওয়েস্ট কাপড় থেকে হচ্ছে ব্যাগ, তারপরে টোস্টার থেকে ওয়েস্ট মেটেরিয়াল থেকে রয়েছে। আমাদের সব ক্লোথস থেকে তৈরি হয়, আর হচ্ছে প্লাস্টিক দিয়ে মালা, ফ্লাওয়ার ভাস, তারপরে বিভিন্ন রকম যে মালা, ফুল, সব প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো দিয়ে করা হয়। নতুন গড়ে ওঠা শহর নিউ টাউনে প্রতিনিয়ত কাজের প্রয়োজনে আসছেন বহু নির্মাণকারী এবং নির্মাণ শ্রমিক। তাদের কথাও ভাবছে এই ভিন্ন ধারার দোকান। 20 টাকা থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই জামা কাপড়গুলো। একদিকে শক্তির সংরক্ষণ, অন্যদিকে নিম্ন আয়ের জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের দৈনন্দিন জীবনকে সুগম করা। এই দুটো কাজই করছে জিরো ওয়েস্ট শপ নিউ টাউন। যে সমস্ত ভালো মেটেরিয়াল রয়েছে সেগুলোকে সেগ্রিগেট করে আমরা ওয়াশ করে, সেগুলো যদি আমরা এখানকার বেসিক্যালি যারা একটু গরিব শ্রেণীর লোক, যারা কনস্ট্রাকশনাল লেবার, নিউ টাউন এখানে গোয়িং সিটি, তো এখানে প্রচুর কনস্ট্রাকশনাল লেবার এবং আদার লেবার্সরা রয়েছে, তাদের যদি আমরা খুব অল্প দামের বিনিময়ে আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে একদিকে তাদেরও হেল্প হবে, আমাদের প্রোডাক্টটাও তার ইউজ হলো, এবং সাইমালটেনিয়াসলি এই যে একটা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি করার যে এনার্জি, সেই এনার্জিটাকেও আমরা সেভ করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল তো বটে, বোথ সাইডেই আমরা কভার করছি, ইউজার ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি আমরা জিনিসটা করলাম। এভাবেই পুনর্নবীকরণের মাধ্যমে জন্ম হচ্ছে একটা চক্রাকার অর্থনীতি, একটা মূল্যবোধ জন্ম নিচ্ছে, যে মূল্যবোধ এই সময়ের দাবি। পৃথিবীটাকে বাঁচানোর জন্য জরুরি যে মূল্যবোধ রিইউজ, রিফারবিশ বা রিসাইকেল। তবে বাংলায় এটা নতুন কোনো কথা না। ভাই কিছু বলে নাই ভাইয়া আসুন। আমার নিজেরই কোনো প্রবলেম, কি কারণে যেন তোমারই হয়ে গেছে, অনেক চলে গেছে বুঝলি। ডাটা কিন্তু কাজ হয় না। রিচি তোমরা কি দেখছো ভিডিওটা? মিতুল হ্যাঁ দেখছি ভাইয়া। এখন কি মনে হলো? বলো দেখে কি অনুভূতি? আমারও এখন বিজনেস করার ইচ্ছা জাগতেছে। তাই না রিচি? দেখলাম ভাইয়া, সব ভাল লাগে এগুলা দেখতে। তাহলে এইটা কিন্তু এখনকার ফ্যাশন এবং পৃথিবীকে বাঁচানো, এবং কি বলছে যে নট চান্স বাই চয়েস। এখন তোমার চয়েসটা কি?
এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা একটা, আরেকটা হচ্ছে আমরা যতই কাজ করি না কেন, আজকে আরণ্যক বলো, ইউথনেট বলো, কালকে যদি এটা যদি সাস্টেনেবিলিটি না থাকে, এটা কিন্তু টিকবে না। তো এর জন্য আমাদের কিছু একটা জিনিস লাগবে যেটার মাধ্যমে আমরা সাস্টেইন করতে পারি কোন একটা প্রোডাক্ট, কোন একটা জিনিস, যার মাধ্যমে এটাকে সোশ্যাল মার্কেটিংও বলে। অর্থাৎ আমি তোদের ব্যবসা করতে বলতেছি না, বাট এটা হচ্ছে একটা সলিউশন। অর্থাৎ তুমি একটা এনভায়রনমেন্টাল কজেও কাজ করলে, সমস্যাটাও সমাধান করলে, পাশাপাশি তোমার সংগঠনের ফাইন্যান্সিয়াল জায়গাটাও দাঁড়াইবে। কারণ কতদিন মানুষের কাছ থেকে ফান্ড নিয়ে নিয়ে চলতে পারবে? ধর এবারে ঈদে করছে, জামা কাপড় দিছো, এটা কিন্তু মানুষের কাছে এই টাকা নিয়ে করতে হয়েছে। বাট একটা প্রোডাক্ট বিক্রি করে যদি তোমরা টাকাটা নিতে পারো, এটা তোমার প্রোডাক্টটাও বিক্রি হইলো, তোমার কিন্তু ফান্ডেও টাকাটা হইলো। এবং তোমরা তো অলরেডি এইসব কাজ করো, আমি যত জানি পিঙ্কি করো। তো এটা কিন্তু শুধু না, এটা অনেক বেশি আছে, এবং ইন্ডিয়াতে দেখাইলাম কতক্ষণ এটা আগে দেখছে আরো আগে। এই তো অন্যদের কারো কোনো ফিডব্যাক, কোনো রিফ্লেকশন? মিতুল, আঙ্গুই, মুনিম, রুম্মান, মুনাফা, মাহিম আছে আজকে? মুনিম কি আছে না মায়ের সাথে হালিম যাবে? পিয়াম পিয়াম কেউ কিছু কয় না, সবাই চুপ। ভাইয়া শুনতেছি আপনাকে। হবে না এখন যে আমার যে শুনতেছো বা এটা কোন লেভেলে যাইতেছে, এটা তো রিফ্লেকশন করতে হবে, ফিডব্যাক দিতে হবে। শুধু একপাক্ষিক হইলে তো হবে না। তোমার জায়গা থেকে তুমি বলো, তুমি কি শুনতেছো, তুমি কি বুঝলা, না আগামীকালকে বলবো? বলো। কে বলবে? আজকে তাইলে ক্লাইমেট চেঞ্জের মূল বেসিক সায়েন্সটা শেষ হলো। আমরা সামনে হচ্ছে অ্যাডাপ্টেশন, মিটিগেশন, এগুলার ডিটেইলে ঢুকবো, এবং কিভাবে তোমরা এই বরিশাল শহরের কোনো সলিউশন বের করতে পারো অ্যাকশন প্ল্যানে, সেটা তোমরাই ডিসাইড করবা। কিন্তু রেসপন্স করতে হবে, রেসপন্সিভ না হইলে আসলে আগাইতে পারবে না। আর মনে হয় আমাদের কি আর কি ঈদের আগে মনে সেশন নাই? 12 তারিখ কি আছে? কত? না ভাই, ঈদের পর। তাহলে ঈদের আগে আর না, ঈদের পরে আমরা ধরো আজকে আমাদের 2 দিন হইলো, এখনো 4-5 দিন আছে। তো এটা শেষ করতে হবে। শেষ করে আমাদের বেশ কিছু ডায়লগ হবে ডিসি অফিস এবং সাংবাদিকদের সাথে, এনজিওদের সাথে। তখন কিন্তু তোমাদের কথা বলতে হবে। আমি কিন্তু বললে হবে না, কিন্তু তখন চুপ থাকলে কিন্তু লস, তোমাদেরই লস। ওকে, তাহলে আমি কি আমরা কত কাজ শেষ করবো? কেউ যদি কিছু না বলে, কত কিছু বলবা? জি ভাই, শেষ করে দেন। কত কিছু বললো? না ভাই, মোটামুটি জি জি বলবো। বলো। জি জি, না আসলে হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটির জায়গাগুলো বাড়াইতে হবে। কারণ আমরা দেখতেছি যে কার্বন ডাই অক্সাইড শুধু না, মিথেনের নিঃসরণে ঢাকার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেখানে হয়, কি বিপুল পরিমাণে মিথেন ওখান থেকে হচ্ছে যে মানে নিঃসৃত হইতেছে। তারপরে আমাদের বাংলাদেশ আমরা লিড দিতেছি। সুতরাং এই জায়গা থেকে আমরা পরিবেশ নিয়ে কাজ করতে চাই, ক্লাইমেট সায়েন্স নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমাদের যদি নলেজ না থাকে, বা আমরা কিভাবে মানে সারা পৃথিবীর সাথে আমাদের নিজেদেরকে কানেক্ট করব, সেটা কিভাবে টুইটারের মাধ্যমে কানেক্ট করব, ফেসবুকের মাধ্যমে কানেক্ট করব, ওভারঅল অ্যাক্টিভিজম যেটাকে বলে। তো আমার মনে হয় যে সেই জিনিসটা আমরা যদি আরেকটু সামনাসামনি হইতো, জিনিসটা বোধহয় আরেকটু বেশি হয়তো। নেটের প্রবলেম, সবার এরকম একটা সমস্যা আছে, কিছু প্রতিবন্ধকতা। তো আশা করতেছি ভাই আপনার নেতৃত্বে আমরা 2 মাসে যে সময়টা পাবো, সামনে যে কাজগুলো করব ভালোভাবে করতে পারবো। জি, ওকে, থ্যাংক আর ইউ। ঈদে দাওয়াত দেন, আমরা যাবো আপনাদের দাওয়াত ঈদের খেতে। দাওয়াত থাকলো, ঈদের দাওয়াত থাকলো সবার। পিঙ্কি আমার দাওয়াত দেয় নাই, দেবেও না। রিচি তো দিলই না দাওয়াত। আমি প্রিয়ামের বাসায় যাবো ঈদে। ওকে, সবাইকে দাওয়াত। ভাইয়া আমার বাসায় দাওয়াত আপনার। হ্যাঁ, কর এরকম করো। প্রিয়ামের বাসায় তো আমার 2 বছর ধরে দাওয়াত। প্রিয়ামের এই বাসায়। মুহূর্তে আমার বাসা বলো রিচি, রিচি বলো। হ্যাঁ ভাইয়া, কি বলতেছো তুমি? তুমি এখন চলে আসো ভাইয়া, তুমি এখন কি? এখনই চলে এই আসো, নো রিচি, প্রবলেম। তুমি রিচির এখন কি আসো, পার্টি তুমি করার এখন। কথা ছিল না আমাদের অফিসে? আরে ভাইয়া, এটা তো তোমাদের দোষ ভাইয়া, সিরিয়াসলি যাও, কালকে করব। হাই হাই, অফিসে আইস।
পারবা? তাহলে রাখলাম, হ্যাঁ তুমি খালি বলো কালকে আমি আর রিসি আইসে পড়তে গেছি। তুমি না, খালি বলো আমি আর রিসি কালকে এসে পড়তে গেছি। এই কথা দাও ছিল এই হচ্ছে মাহিন, ওই ডিবেট এই প্রোগ্রামটার মাহিন কিন্তু শোনো হ্যাঁ, নেক্সট বলো 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 রিচি বলো। শোনো, কথা ছিল ডিবেট প্রোগ্রামটা নেক্সট মিটিং আমরা যেদিন করবো, হ্যাঁ সেদিন এক অর্থে হচ্ছে আমরা ইফতার করে দিন আসবো। তো তোমরা তো আর মিটিং টিটিং ডাকলাই না, ফিরোজ ভাইরা জিজ্ঞেস করি, ফিরোজ ভাই কিছু বলে না, তা আমি কি করব? আমি কি ফিরোজ সাথে ভাইরে কিছু বললে সে তার ফ্রিজ দেখাই দেয়। না, ফিরোজ ভাই মিটিং তো কিন্তু আর আইন ডাকবে, না। মিটিং তো ডাকবে অর্গানাইজিং সেক্রেটারি, মিটিং অন্যরা কেন ডাকবে? সেই মিটিং এ আমরা যাবো। ডাকবে না সিরিয়াসলি? আচ্ছা আমি মিটিং ডাকলাম। শোন ভাইয়া কি বলো, কালকে আমরা মিটিং করব। ওকে আসো তাহলে আমরা এখন রাখি, আল্লাহ হাফেজ নাকি? এই শোন ভাই সিরিয়াস এইখানে কবি নীরব। না নীরব না, আসো কালকে।